Assalamu alaikum, dear participants. I'm Dr. Mohammad Abu Shihab from Shoji Jawaharlal Medical College Hospital. Now, I'm going to start my class, and after my presentation, we will discuss about the presentation. Today, we will talk about diabetes mellitus. Diabetes এমন একটা ডিজিজ যেটা আমরা বলে থাকি যে অনেকগুলো রোগের জন্ম দিতে পারে, তাই না? ডায়াবেটিস মেলাইটাস ইজ এ গ্রুপ অফ মেটাবলিক ডিজিজ, মানে এটা একটা সিঙ্গেল ডিজিজ না, অনেকগুলো মেটাবলিক অ্যাবনর্মালিটিকে একসঙ্গে ডায়াবেটিস মেলাইটাস বলা হচ্ছে, যেটা শুরু হয় হাইপারগ্লাইসেমিয়া দিয়ে। এবং হাইপারগ্লাইসেমিয়ার কজ হচ্ছে ইনসুলিন সিক্রেশনের ডিফেক্ট অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা বোথ, উভয় থাকতে পারে। এবং এই হাইপারগ্লাইসেমিয়া যখন থাকবে তখন এর কনসিকুয়েন্সে আমাদের মাল্টিপল মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যেগুলো টার্গেট অর্গান ড্যামেজ করতে পারে, বিশেষ করে আই, কিডনি, নার্ভস, হার্টস এন্ড ব্লাড ভেসেলস। সো ডায়াবেটিস এমন একটা ডিজিজ, এমন একটা মেটাবলিক ডিজিজ যেটা হাইপারগ্লাইসেমিয়া দিয়ে শুরু হয় এবং হাইপারগ্লাইসেমিয়ার কারণ হিসেবে ইনসুলিন সিক্রেশনের ডিফেক্ট অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা বোথ। এবং এই হাইপারগ্লাইসেমিয়ার ফলে আমাদের ইন অর্গান গুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। এই টোটাল প্রসেসটাকে আমাদের ডায়াবেটিস মেলাইটাস বলা হচ্ছে। এবং এই ডায়াবেটিস মেলাইটাসটা গ্লোবাল একটা হেলথ ইমার্জেন্সি, এবং আমাদের দেশেও এটা nowadays it's world 1 in 8 people are suffering from diabetes, এবং আমাদের দেশে এটা মোটেই কম না। আমাদের দেশে যদিও আনডায়াগনোসড পেশেন্ট কিন্তু বেশি, ডায়াগনোসড যাদের তাদের মধ্যে 13-তে একজন, মানে 1 in 13 এবং টোটাল 13.1 মিলিয়ন পিপল, যেটা 2045-এ যে 22 মিলিয়ন প্লাস হয়ে যাবে, এবং ওয়ার্ল্ড ওয়াইড 7 in 1। এবং এই ডায়াবেটিস পেশেন্ট, বার্ডেন অফ ডায়াবেটিস পেশেন্ট, এটা আমাদের যদি ফেস করার মতো যদি আমাদের এফিসিয়েন্সি না থাকে, আমরা যারা ফিজিশিয়ান ডায়াবেটিস পেশেন্টদেরকে ট্রিট করব, তারা যদি প্রপারলি ট্রিট করতে না পারি, তাহলে এই ডায়াবেটিসকে আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবো না এবং কোনোভাবে এটাকে হল্ট করতে পারবো না। ধীরে ধীরে এটা আমাদের জন্য একটা প্যান্ডেমিক এবং মোস্ট ডেঞ্জারাস হেলথ ইমার্জেন্সি হয়ে যাবে। সো আমাদের সর্বোচ্চ এফোর্ট দিতে হবে এটাকে এখনই কন্ট্রোল করার জন্য। 2019-এ বাংলাদেশ, আমাদের দেশ, আমরা অনেক দিক থেকে আগায়, তাই না? দুর্নীতিতে আগায়, স্বজনপ্রীতিতে আগায়, হ্যাঁ, ব্যাড পলিটিক্স আগায়, তো খারাপ খারাপ অনেক দিকে আগায়। তার মধ্যে খারাপ দিকের মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিসেও আগায় আমরা। ডায়াবেটিস 2019-এ ছিল 10th, এবং 2030-এ যে 9th হবে, খুব বেশি দেরি নাই 2030-এ আসতে। কাজেই আমরা আগাচ্ছি আর কি, আগাবো, যদি আমরা এখন থেকেই পরিকল্পনা হাতে নিতে না পারি এবং ম্যান পাওয়ার ফিজিশিয়ানদেরকে যদি আমরা ট্রেন আপ না করতে পারি এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের জন্য, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের জন্য আরো পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা আছে। কাজেই আমাদের নলেজকে ইনক্রিজ করতে হবে, ডায়াবেটিসকে এফিশিয়েন্টলি কন্ট্রোল করতে হবে, সেজন্য আমাদের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তো ডায়াবেটিস নিয়ে আজকে আমরা মেইনলি ফিজিওলজি, প্যাথোলজি বিষয়গুলোকে জানবো। পরের ক্লাসে আমরা ম্যানেজমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন, অরাল ড্রাগস গুলো নিয়ে পড়বো। যদি বলি যে গোড়ায় যদি যাই, তাহলে শুরু থেকে একদম বেসিক দিয়ে শুরু করি। প্যানক্রিয়াসের যে জায়গাটাতে টেইল রিজনে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে, সেই জায়গা থেকে আমাদের ইনসুলিন সিক্রেশন হয়। এই অর্গানটা এবং এই অর্গানের এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ফর ডায়াবেটিস, জানতে হবে। কাজেই এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে শুধু যে বিটা সেল থাকে, শুধু যে ইনসুলিন সিক্রেশন হয় তা না, তাহলে আর কি সিক্রেশন হয়? আলফা সেল থেকে এখানে সিক্রেশন হয় গ্লুকাগন, বিটা সেল থেকে সিক্রেশন হয় ইনসুলিন, প্রোইনসুলিন, সিপেপটাইড এবং অ্যামাইলিন। ডেল্টা সেল থেকে সিক্রেশন হয় সোমাটোস্ট্যাটিন, এবং পিপি সেল
থেকে সিক্রেশন হয় বা এফ সেল প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। সো বিটা সেল এখানে মোস্ট অফ দ্য ভলিউম জুড়ে থাকে। বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে গেলে দেখা গেলো যে আপার হ্যান্ড পেয়ে যায় আলফা সেল, গ্লুকাগন, তখন সিক্রেশন বেড়ে যায়। সোমাটোস্ট্যাটিন অল ইনহিবিটরি একটা হরমোন। তো এই হরমোন গুলো সম্পর্কে জানতে হবে, আমরা পরবর্তীতে আলোচনা হয়তো বা আসবো। বিশেষ করে বিটা সেল থেকে সিপেপটাইড আসে, অ্যামিলিন আসে, এগুলো নিয়েও রিসার্চ হচ্ছে। গ্লুকাগন, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ডায়াবেটিস কন্ট্রোল এখন স্ট্র্যাটেজি হাতে নিচ্ছে আমরা, কাজে এগুলো জানতে হবে। ইনসুলিন আমরা জানি যে দুটা প্রোটিন চেইন থাকে, পলিপেপটাইড চেইন আর কি। তাহলে একটা পলিপেপটাইড চেইনে 21 অ্যামাইনো অ্যাসিড থাকে আর এটাতে 30 অ্যামাইনো অ্যাসিড। পলিপেপটাইড বা প্রোটিন হরমোন গুলোর সমস্যা কি? এগুলো আমরা মুখে খেতে পারি না। কেন? মুখে খেলে যে গার্ড হরমোন গুলো, বিশেষ করে আমাদের স্টোমাকে পেপসিনোজেন, কিছু প্রোটিওলাইটিক এনজাইম থাকে যেগুলো এই হরমোনটাকে ডিগ্রেড করে দেয়, কাজে আমরা মুখে খেতে পারি না ইনসুলিন। তবে ইনসুলিনের অরাল ফর্মুলেশন নিয়ে আসার চিন্তা করা হচ্ছে, যেখানে এই একটা কোটিং দেওয়া হবে, যে কোটিংটা স্টোমাককে পাস করতে হেল্প করবে। অথচ আমরা হাতে পেয়ে যাব এক সময়, এটা এখন ইউএসএ তে ট্রায়ালে আছে। এবং আমরা জানলাম যে বিটা সেল থেকে সিপেপটাইড রিলিজ হয়। সিপেপটাইড যে পরিমাণ ইনসুলিন রিলিজ হয় ঠিক একই পরিমাণ সিপেপটাইড রিলিজ হয়। আমরা সরাসরি ইনসুলিন অনেক সময় মেজার করতে পারি না, কারণ ইনসুলিনের হাফ লাইফ অনেক শর্ট, 4 to 5 মিনিটস। কাজে ইনসুলিন সিক্রেশন কেমন হচ্ছে সেল থেকে, বিশেষ করে ইনসুলিনোমাতে ইনসুলিন সিক্রেশন অনেক বেশি হয়। পেশেন্টের ইনসুলিনোমা আছে কিনা এটা দেখার জন্য আমরা সিপেপটাইড মেজার করে থাকি। সিপেপটাইড দেখলে আমরা বুঝতে পারি, সিপেপটাইড বেশি হলে একটা পেশেন্টের ইনসুলিন বডিতে বেশি, সেটা এক্সোজেনাস না এন্ডোজেনাস, এটা দেখার জন্য অনেক সময় আমরা সিপেপটাইড দেখে থাকি। সিপেপটাইড বেশি থাকলে সেটা এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন। এবং এই ইনসুলিনটা জিঙ্কের সাথে পলিমার ফর্মেশন করে থাকে। জিঙ্ক কি করে? এটাকে স্টেবিলিটি দেয়, ডিউরেশন অফ অ্যাকশন বাড়ায়। আমরা জানি যে ল্যাবরেটরিতে যে ইনসুলিন গুলো, সেগুলো ডিউরেশন অফ অ্যাকশন বাড়ানো হয় প্রোটামিন সালফেট, জিঙ্ক এগুলো যোগ করার মাধ্যমে। যখন এগুলোর সময় ক্রিস্টাল ফর্মুলেশনে থাকে, ধীরে ধীরে সেখান থেকে রিলিজ হয় এবং ডিউরেশন অফ অ্যাকশন তাতে বেশি হয় ইনসুলিনের। ইনসুলিন কিভাবে রিলিজ হয়? বিটা সেল থেকে এক্সোসাইটোসিসের মাধ্যমে রিলিজ হয়। যখন গ্লুকোজ বিটা সেলে প্রবেশ করে, যখন আমরা গ্লুকোজ জাতীয় খাবার খাই বা আইভি গ্লুকোজ নিলাম, ব্লাড থেকে গ্লুকোজ বিটা সেলে প্রবেশ করবে। বিটা সেলে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি হবে। এটিপি পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে দেবে। তাহলে পটাশিয়াম চ্যানেল যখন ব্লক হয়ে যাবে, সেলের ভেতরে পটাশিয়াম বৃদ্ধি পাবে, পজিটিভিটি বৃদ্ধি পাবে। পটাশিয়াম কি? পজিটিভ চার্জ। যখন সেলে পজিটিভিটি বেশি হবে, আমরা জানি যে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। সেল যখন পজিটিভলি চার্জড হয়, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এবং ইনসুলিন সিক্রেশন শুরু হয়ে যায়। এক্সোসাইটোসিস, সেল কন্ট্যাক্ট করলে এক্সোসাইটোসিসের মাধ্যমে ইনসুলিন সিক্রেশন হয়। তাহলে কিছু ইনসুলিন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সিনথেসিস হয়, সেখানে রাইবোজোম থাকে, কিছু প্রিফর্ম থেকেই যায় সেলে, সেগুলো আগে রিলিজ হয়, এরপরে নতুন করে সিনথেসিস হয় এবং রিলিজ হয়। ফার্স্ট ফেজ অফ ইনসুলিন সিক্রেশন, সেকেন্ড ফেজ অফ ইনসুলিন সিক্রেশন। অনেক সময় কি হয়, ফার্স্ট ফেজে সিক্রেশনটা যেটা প্রিফর্মড ইনসুলিন থাকে সেটা থাকে না, তাহলে ফার্স্ট ফেজ অফ ইনসুলিন সিক্রেশন হয় না। বিশেষ করে যখন আর্লি ডায়াবেটিস হয়, এটাকে অনেক সময় হানিমুন ফেজ অফ ডায়াবেটিস বা অকাল ডায়াবেটিস, এ ধরনের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট ফেজ অফ ইনসুলিন সিক্রেশন হ্যাম্পার হয়। তখন কি হয়, ইনিশিয়ালি ব্লাডে হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়। হাইপারগ্লাইসেমিয়া হলে বেশি বেশি গ্লুকোজ সেলে ঢোকে, বেশি ইনসুলিন তৈরি হয় এবং বিটা সেল থেকে বেশি ইনসুলিন রিলিজ হয় লেট ফেজে। তাহলে লেট ফেজে যখন বেশি ইনসুলিন রিলিজ হবে প্রয়োজনের তুলনায় বেশি, তখন কিন্তু পোস্টপ্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আমরা জানি যে অকাল ডায়াবেটিসে কি হয়, পোস্টপ্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। পেশেন্ট কোনো অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন পাচ্ছে না, পেশেন্ট ইনসুলিনোমাও নাই, তাহলে হাইপোগ্লাইসেমিয়া, কন্টিনিউয়াস
হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসতে পারে পেশেন্ট। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া, বিশেষ করে পোস্টপ্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া যদি হয়, তাহলে আমাদের অকাল ডায়াবেটিস চিন্তা করতে হবে। ইনসুলিন আমাদের বডিতে যে কাজগুলো করে এরকম একই রকম কাজ করতে পারে ইনসুলিন, প্রো ইনসুলিন। আমরা জানি যে ইনসুলিনের সাথে প্রো ইনসুলিনও রিলিজ হয় বিটা সেল থেকে। এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এবং 2 যেগুলো লিভার তৈরি করতে পারে প্রোটিন গুলো, যে আমরা জানি যে গ্রোথ হরমোন, ইনসুলিন গ্রোথ হরমোন গ্রোথ ফ্যাক্টর 2 বা 1 তৈরি করতে পারে। কাজে গ্রোথ হরমোন বডিতে বেশি হলে, যেমন অ্যাক্রোমেগালি, তাহলে কিন্তু ইনসুলিনের মতো এই ফাংশন গুলো হবে। আমরা জানি যে ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, এবং এই অ্যানাবলিক ইফেক্টের মাধ্যমে সে করে প্রোটিন বাড়ায়, বডি মাস বাড়ায়। এবং একইভাবে ইনসুলিনের গ্রোথ ফ্যাক্টর কিন্তু সেম ম্যানারেই ইনসুলিনের মতো কাজ করে, সেখানে অ্যানাবলিক ইফেক্ট গুলো শো করতে পারে। ইনসুলিন কি করে? শুরুতে যখন ইনসুলিন রিলিজ হয়, উইথিন সেকেন্ডস সে ব্লাডে যে গ্লুকোজ ট্রান্সপোর্ট সেলের ভিতরে বাড়ায় দেয়। কোন সেলগুলো আমরা একটু পরে বলবো। সব সেলে যে তাকে কাজ করতে হয় ইনসুলিনকে তা না। তাহলে সেলের ভিতরে গ্লুকোজ ঢোকাতে হেল্প করবে, অ্যামাইনো অ্যাসিড ঢোকাতে হেল্প করবে, এবং পটাশিয়ামকে সেলের ভিতরে ঢোকাতে হেল্প করবে। ইনসুলিন সেন্সিটিভ সেল, সেগুলো কোনগুলো আমরা বলবো। আর তারপরে কি করবে? প্রোটিন সিনথেসিসকে স্টিমুলেট করবে, প্রোটিন ডিগ্রেডেশনকে ইনহিবিট করবে, যেটা বললাম যে অল অ্যানাবলিক হরমোন। অ্যানাবলিক হরমোন বলতে আমরা বলছি যে যেটা প্রোটিন সিনথেসিস বাড়ায়, হাইপারগ্লাইসেমিয়াকে কমায়, এবং লিপিড সিনথেসিস বাড়ায়। তাহলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং পটাশিয়ামের উপর কাজ করে সেকেন্ডের মধ্যে, এরপরে প্রোটিন সিনথেসিস বাড়ায়, এবং লেট ফেজে লাইপোজেনিক অ্যাকশন শো করে। সেরাম পটাশিয়ামের সাথে কিছু ভালো রিলেশন আছে, যেটা আমরা পরবর্তী আরো দেখবো কারা ইনসুলিন সিক্রেশন বাড়ায় সেখানে। তাহলে পটাশিয়াম কি করে? আমরা একটু আগে দেখলাম যে পটাশিয়াম চ্যানেল কিন্তু ওপেন হয়ে পটাশিয়াম সেলের ভিতরে কনসেন্ট্রেশন বেড়ে গেলে ইনসুলিন রিলিজ হয়। কোনো কারণে যদি হাইপোক্যালেমিয়া হয় পেশেন্টের, তাহলে কিন্তু ইনসুলিন রিলিজ কমে যায়। আবার যে ড্রাগ গুলো হাইপোক্যালেমিয়া করে সেগুলো কিন্তু ইনসুলিন সিক্রেশন হ্যাম্পার করতে পারে। আবার কোনো কারণে যদি ইনসুলিন বেরিয়ে যায় শরীরে, যেমন ওভারডোজ অফ ইনসুলিন, সেসব ক্ষেত্রে কি হবে? সেলের ভেতরে পটাশিয়াম ঢুকে যাবে, হাইপোক্যালেমিয়া হয়ে যাবে। আবার কোনো কারণে ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয়, যেমন ডিকে, এইচএসএস, এগুলোতে কি হয়? ব্লাডে হাইপার ক্যালেমিয়া হয়, কারণ ইনসুলিনের অভাবে সেলের ভেতরে পটাশিয়াম ঢুকতে পারে না, সেলের ভেতর থেকে পটাশিয়াম গুলো বের হয়ে আসে। যে কারণে আমরা জানি যে ডিকে তে বা এইচএসএস এ পটাশিয়াম কনসেন্ট্রেশন নর্মাল থাকলেও 3.5 থেকে 5.5 নর্মাল কনসেন্ট্রেশন, আমাকে পটাশিয়াম দিতে হয়। কারণ যখন আমি ইনসুলিন দেব, আর এই পটাশিয়াম গুলো তো সেলের ভিতরের পটাশিয়াম, তার মানে যখন এগুলো সেলের ভিতরে ঢুকবে তখন কিন্তু তার হাইপোক্যালেমিয়া হতে পারে, এই জন্য তাকে পটাশিয়াম দিয়ে নিতে হবে। গ্লুকোজকে সেলের ভিতরে ঢোকায় ইনসুলিন, তার মধ্যে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে কিছু জায়গায় ঢোকে, এবং কিছু জায়গায় কোথায় ইনসুলিন লাগবে সেটা আমরা পরে বলতেছি। কিছু গ্লুকোজ আমাদের বডিতে, প্রথমে আমরা যখন গ্লুকোজ খেলাম তখন ইন্টেস্টাইন থেকে গাট থেকে ইন্টেস্টাইনের ভেতরে যে প্রবেশ করায়, সেখানে একটা মলিকুল থাকে ক্যারিয়ার প্রোটিন, সেটা SGLT2-1, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার। আমরা জানি যে খাবার স্যালাইন যেটা, সেখানে কিন্তু সোডিয়াম দেওয়া হয়, গ্লুকোজ দেওয়া হয়। গ্লুকোজ কেন দেওয়া হয়? গ্লুকোজের ঘাটতির জন্য না, গ্লুকোজকে দেওয়া হয় সোডিয়ামকে ঢোকাতে হেল্প করে। এই যে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সোডিয়াম এবং গ্লুকোজ একসাথে কো ট্রান্সপোর্ট হয়। তাহলে সোডিয়ামকে ঢোকানোর জন্য গ্লুকোজ লাগে, গ্লুকোজকে ঢোকানোর জন্য এখানে সোডিয়াম লাগে। তাহলে এটা ইন্টেস্টাইনে থাকে। এরপরে প্রক্সিমাল কমপ্লিট টিউবুল অফ কিডনিতে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, সেখানে সোডিয়াম এবং গ্লুকোজ একসাথে কোন ট্রান্সপোর্ট হয়, সেটা 2। তাহলে ওয়ানটা ইন্টেস্টাইনেও থাকে এবং কিডনিতেও থাকে, আর 2টা শুধুমাত্র কিডনিতে থাকে। আমরা এটা জানার প্রয়োজন আছে, কারণ আমরা জানি স্পেসিফিক 2 ইনহিবিটর এখন খুব মার্কেটে অ্যাভেলেবল এবং ইউজ হয়, যেটা শুধুমাত্র কিডনি থেকে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, সেটাকে ইনহিবিট করার মাধ্যমে বডি থেকে গ্লুকোজকে বের করে দেয়। গ্লুকোজকে বের করে দেওয়ার মাধ্যমে সেটা কি করে? একই সাথে সোডিয়ামকেও বের করে দেয়, তাই না? তাহলে সোডিয়াম বের করে দিলে সাথে পানিও বের হয়ে যায়, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তাহলে ডিহাইড্রেশন করতে পারে। সোডিয়াম বের হয়ে গেলে
ব্লাড প্রেশার কমে, তাই না? আমরা জানি যে যেগুলো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ সেগুলো কিন্তু সোডিয়াম বডিতে বের করে দিয়ে কাজ করে। তাহলে এবং থ্রেশহোল্ড, রেনাল থ্রেশহোল্ডের ব্যাপার আছে, সেটাকে কমাই দেয় গ্লুকোজ রিআপটেকের। তাহলে সেক্ষেত্রে কিছু গ্লুকোজ বডি থেকে বের হয়ে যায়, এবং গ্লুকোজ যেহেতু এনার্জি দেয়, যেহেতু ক্যালোরিজেনিক সাবস্টেন্স, তাহলে গ্লুকোজ বের হয়ে গেলে ওয়েট লস হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখলাম যে আমাদের ইন্টেস্টাইন এবং রেনাল টিউবুলে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে, আর বাকি সব জায়গায় কি থাকে? সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, যেটা শুধুমাত্র গ্লুকোজ ট্রান্সপোর্টার। সেখানে ফ্যাসিলিটেটেড ডিফিউশন, নট অ্যাক্টিভ। ফ্যাসিলিটেটেড ডিফিউশন মানে কনসেন্ট্রেশনের হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে ঢোকে সেখানে, কিন্তু এই ফ্যাসিলিটেটেড ডিফিউশন হাই থেকে লোতে যেতে গেলেও এক জায়গায় শুধুমাত্র GLUT4 চ্যানেল যেটা, সেটাতে কিন্তু ইনসুলিন প্রয়োজন হয়, ইনসুলিনের প্রয়োজন হয়। আর বাকি GLUT1, 2, 3, 5, 7 এগুলোতে ইনসুলিনের প্রয়োজন হয় না। বেশ করে GLUT1 যেখানে বেজাল গ্লুকোজ আপটেক হয় সবসময় উইদাউট ইনসুলিন, ব্রেনে, রেড সেলে, কিডনিতে, ভাইটাল অর্গান গুলোতে, এগুলোতে কিন্তু আল্লাহর রহমতে সেখানে কিন্তু ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট। সেখানে ইনসুলিন ছাড়াই GLUT1 সবসময় সেল মেমব্রেনে বসে থাকে এবং সবসময় ফ্যাসিলিটেটেড ডিভিশনের মাধ্যমে সেলে ঢুকতে থাকে। GLUT2টা যেটা আমরা বিটা সেলে দেখলাম, গ্লুকোজ ঢোকার পরে ইনসুলিন রিলিজ হয়, সেখানে GLUT2 থাকে। GLUT3টাও বেজাল, যেটা 1, 3 একই জায়গায় থাকে। GLUT4 যেটা নেই এই ডায়াবেটিস এর কাজ কারবার আর কি। তাহলে GLUT4টা থাকে স্কেলিটাল মাসল এন্ড কার্ডিয়াক মাসল, এছাড়া অ্যাডিপোজ টিস্যু, আদার টিস্যুতে। তাহলে স্কেলিটাল মাসল, অ্যাডিপোজ টিস্যু, কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক মাসলে কি হয়? গ্লুকোজ থেকে এনার্জি নেয় কার্ডিয়াক মাসল, কিন্তু ফ্যাটি অ্যাসিড থেকে মেইনলি নেয়, কিন্তু গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিড দুটা থেকে নেয়। তাহলে এখানে গ্লুকোজ ঢুকতে হলে কার্ডিয়াক মাসলে কিন্তু ইনসুলিন লাগবে। তাহলে ডায়াবেটিস পেশেন্ট তো ইনসুলিন থাকে না, সেক্ষেত্রে কার্ডিয়াক মাসলে কিন্তু গ্লুকোজ পর্যাপ্ত ঢুকতে পারে না, তাহলে শুধু সে ফ্যাটি অ্যাসিড থেকে নিতে হয়। আবার কোনো কারণে যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় পেশেন্টের, সেক্ষেত্রে গ্লুকোজ শর্ট পড়ে, তাহলেও তাকে কিন্তু শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড থেকে নিতে হয় ক্যালোরি কার্ডিয়াক মাসলকে। তাহলে শুধু ফ্যাটি অ্যাসিড থেকে নিতে গেলে কি সমস্যা? গ্লুকোজ থেকে এনার্জি নিতে গেলে অক্সিজেন কনজাম্পশন কম হয়, অক্সিজেন কম প্রয়োজন হয় ক্রেব সাইকেলে। আর যদি ফ্যাটি অ্যাসিড থেকে নিতে যায় তাহলে কিন্তু অক্সিজেন বেশি প্রয়োজন হয়। তাহলে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে তাদের কিন্তু এমনিতেই অক্সিজেন সাপ্লাই কম, আর্টারিয়াল ন্যারোয়িং আছে। তাহলে যদি আরো অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, কোনো কারণে হাইপোগ্লাইসেমিয়া হয় বা সেলের ভেতরে গ্লুকোজ না ঢোকে, তাহলে কিন্তু ইসকেমিয়া আরো বেড়ে যায় এবং এমআই আরো বেড়ে যায়। তাহলে হাইপারগ্লাইসেমিয়াতে হতে পারে, হাইপোগ্লাইসেমিয়াতেও এমআই হতে পারে কিন্তু। আর কিছু ড্রাগ আছে যেগুলো, যেমন ট্রাইমেটাজিলিন, সেটা কি করে? ফ্যাটি অ্যাসিড থেকে শিফট করে গ্লুকোজ থেকে তাকে এনার্জি সাপ্লাই দেয়, যে কারণে ইসকেমিয়া কম হয়। ফ্রুক্টোজ 5 থাকে, গ্লুট 5 এর মাধ্যমে ফ্রুক্টোজ ট্রান্সপোর্ট হয়। যে মধুতে অনেক ফ্রুক্টোজ থাকে, তাই না? মধু আহ সব ফ্রুক্টোজ না, কিছু গ্লুকোজে থাকে। ফ্রুক্টোজ কিছু ফলেও থাকে, এগুলো কিন্তু ইনসুলিন ইন্ডিপেন্ডেন্টলি, ইনসুলিন ছাড়াই আহ ঢুকে যায়। আর ফ্রুক্টোজ ট্রান্সপোর্টার বেশ করে স্পার্মে থাকে, জেজুনামে থাকে, তাই না? তাহলে স্পার্ম কিন্তু ফ্রুক্টোজ খেয়ে ফ্রুক্টোজ থেকে নিউট্রিশন নেয়। তাহলে ফ্রুক্টোজ রিচ ফ্রুট গুলো আমরা বা খাবার গুলো দিই, মধু দেই, যাদের অ্যাজোস্পার্মিয়া থাকে, অলিগোস্পার্মিয়া থাকে। আচ্ছা, গ্লুট 7টা লিভারে থাকে, যেখানে গ্লাইকোজেন তৈরি হয়, গ্লুকোনিওজেনেসিস হয়, সেই জায়গায় লাগে। এখানে একটু বিকল্প ভাবে গ্লুকোজ ঢোকে। তাহলে গ্লুট 4টা সেলের ভিতরে তৈরি করাই থাকে, প্রি ফর্ম থাকে। তাহলে এই ট্রান্সপোর্টারটা সেলের সাইটোপ্লাজমে বসে থাকে। GLUT4 যেসব সেলের ভিতরে থাকে, যখন ইনসুলিন যে সেল মেমব্রেনে অ্যাটাচড হয়, সিগন্যাল পাঠায় দেয় সেলের ভিতরে, এবং নিউক্লিয়াস তখন সিগন্যালটা রিসিভ করে GLUT4 গুলোকে সেল মেমব্রেনে পাঠায় দেয়। GLUT4 সেল মেমব্রেনে অ্যাটাচড হয় এবং ওই চ্যানেল দিয়ে গ্লুকোজ তখন ডিফিউশনের মাধ্যমে সেলের ভেতরে ঢুকে যায়। কিন্তু যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, আমরা জানি, তখন এই সিগন্যালিং পাথওয়েতে ডিফেক্ট হয়। ইনসুলিন আছে, ইনসুলিন বাইন্ড হচ্ছে, কিন্তু সিগন্যাল পাঠাতে পারতেছে না। সেক্ষেত্রে কিন্তু GLUT4 চ্যানেলগুলো ঠিক মতো লাগে না, এবং ইনসুলিন অনেক থাকা সত্ত্বেও ইনসুলিন গুলো কাজ করতে পারে না, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে যায়। তাহলে এই টাইপ 2 ডায়াবেটিস আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এক্সারসাইজ একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে
ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে আমরা যখন এক্সারসাইজ করি সেলের সাইটোপ্লাজমে সিগন্যালিং পাথওয়েতে চেঞ্জ হয়ে GLUT4 গুলো সাইটোপ্লাজম থেকে সেল মেমব্রেনে যে অ্যাটাচড হয়ে যায় এবং এই অ্যাটাচড ফিউ আওয়ার্স কয়েক ঘন্টা পর্যন্ত থাকে। তাহলে টাইপ 2 তে যেখানে ইনসুলিন নিয়েও কাজ হচ্ছে না, অনেক সময় ইনসুলিন নেওয়ার পরেও ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ইনসুলিন কাজ করতে পারতেছে না, বা ইনসুলিন নিয়ে কাজ হচ্ছে, সেখানে ইনসুলিন ছাড়া একটা পেশেন্ট যদি একটু এক্সারসাইজ করে তাহলে কিন্তু সে ইনসুলিনের সমান পরিমাণ উপকার পাচ্ছে। তাহলে একটা এক্সারসাইজের কত বেনিফিট, পেশেন্টকে এটা না বুঝতে পারলে কিন্তু সে বেনিফিটটা পাবে না। যত মেডিকেশনে দেয় না কেন পেশেন্টকে এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ, এটা বারবার বলতে হবে। এক্সারসাইজ করলে ইভেন তার ইনসুলিনের কোনো প্রয়োজন হবে না যদি সে ঠিক মতো প্রথম থেকে টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট গুলো রেগুলার এক্সারসাইজ করতে পারে। আমরা দেখতেছি এই মেকানিজমটা যদি ঠিক থাকে তাহলে তার যে এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন থাকে কিছু পরিমাণ, সেটা দিয়েই কিন্তু কাজ হবে এবং তার মোটামুটি সে ভালো থাকবে আর কি। তাহলে ইনসুলিন যেটা আমরা দেখলাম যে উইথিন সেকেন্ডস, মিনিটস এবং আওয়ার্সে কাজ করে, সেগুলো কিভাবে এডিপোজ টিস্যুতে যে কি করে, এডিপোজ টিস্যুতে যে গ্রুপ অ্যাডিপোজ টিস্যু বাড়ায়, তাই না? তাহলে ক্যাপিলারি থেকে বা আর্টারিয়ার ভিতর থেকে যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে সেগুলো কি করে সেলের ভিতরে ঢুকাই দেয়। সে লাইপোপ্রোটিন লাইপেজ কে অ্যাক্টিভেশন করে, যেটা ব্লাড ভেসেলে থাকে, এবং হরমোন সেন্সিটিভ লাইপেজ কে ইনহাবিট করে, যেটা লিপিড সেলে থাকে। তাহলে লিপিড সেলকে ভাঙতে দেয় না এবং ব্লাড থেকে লিপিড গুলোকে সেলে ঢুকায়। তার লাভ কি হচ্ছে? তাহলে আমাদের ডিসলিপিডেমিয়া কিন্তু কমে যাচ্ছে। একই ভাবে বিপরীত ভাবে যদি বডিতে ইনসুলিনের অভাব হয় তাহলে কিন্তু উল্টো ঘটনাগুলো ঘটবে। তাহলে লিপিড সেলগুলো ভেঙে যাবে এবং সেই লিপিড গুলো ব্লাডে চলে আসবে, তাহলে ডিসলিপিডেমিয়া হবে। ডায়াবেটিস পেশেন্টের কিন্তু ইম্পর্টেন্ট কোমরবিডিটি ইম্পর্টেন্ট কজ হচ্ছে ডিসলিপিডেমিয়া, কারণ এই যে ইনসুলিনের অভাবে ডিসলিপিডেমিয়া হচ্ছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মাসলে গ্লুকোজ এন্ট্রি করে, অ্যামাইনো অ্যাসিড এন্ট্রি করে এবং প্রোটিন সিনথেসিস বাড়ায়। অর্থাৎ ইনসুলিনের ডেফিসিয়েন্সিতে কি হবে? তাহলে মাসল ব্রেকডাউন হবে, অ্যাডিপোজ টিস্যু ব্রেকডাউন হবে। লিভারে কি হয়? লিভারে যে সে গ্লাইকোজেন হিসেবে স্টোর রাখে, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে ফেলে। তাহলে যে পেশেন্ট ডায়াবেটিস পেশেন্ট, তার কিন্তু গ্লাইকোজেন হতে পারে না, কারণ ইনসুলিন কিন্তু তার একটু ঘাটতি থাকে। তাহলে ইনসুলিন কিন্তু গ্লুকোজে গ্লাইকোজেন কনভার্ট করে। তাহলে এই পেশেন্টকে আমরা কি বলি? ডায়াবেটিস পেশেন্ট অল্প অল্পকে বারে বারে খেতে। সে ওষুধ খাক, ওষুধ ডায়াবেটিস অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন বা ইনসুলিন নিলে তো তাকে মাস্ট অল্প অল্প করে খেতে হবে, না হলে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ভয় থাকবে। আর যদি ওষুধ নাও নেয় তখন আমরা বলি যে অল্প অল্প বারে বারে খেতে, কারণ একবারে বেশি খেলে কি হবে? তার গ্লুকোজ ওভারলোড হবে, সেটা তার নিউট্রালাইজ করার মতো বডিতে পর্যাপ্ত ইনসুলিন তার নাও থাকতে পারে এবং যেটা হাইপারগ্লাইসেমিয়া রিলেটেড যে কমপ্লিকেশন গুলো সেগুলো হবে। অপরপক্ষে তার যেহেতু গ্লাইকোজেন স্টোরেজ কম, লম্বা সময় যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়া হবে। এই জন্য আমরা ডায়াবেটিস রোগীদের বারবার বলি অল্প অল্পকে বারে বারে খাবেন। আপনার খাবারের পরিমাণ কিন্তু কমবে না, টোটাল খাবারের অ্যামাউন্ট ঠিক থাকবে, ক্যালোরি ঠিক থাকবে, কিন্তু খাবারগুলো একটু রিসাফল করতে হবে, কার্বোহাইড্রেট একটু কমাই দিয়ে প্রোটিন বাড়াতে হবে। আমরা কিন্তু প্রোটিন কম খাই আমাদের দেশে, কাজে প্রোটিন কেউ কমাবেন না, প্রোটিন সবসময় বলবেন যে বেশি খাবেন। ফাইবার এবং যেগুলো আমাদের ওদের যে সোর্স অফ এনার্জি সেগুলো বাড়াই দিয়ে আমরা কার্বোহাইড্রেটকে কমাই দেব, এবং যেটা খাই না কেন সেটা ভেঙে ভেঙে অল্প অল্পকে বারে বারে খেতে বলবো। এবং ইনক্রিজ সেল গ্রোথ, তাই না? তাহলে ডায়াবেটিক টাইপ 1 ডায়াবেটিস পেশেন্ট বিশেষ করে দেখবেন যে শর্ট স্ট্যাচার হয়, কারণ এরা কিন্তু গ্রোথেও হেল্প করে, ওভারঅল বডির গ্রোথে হেল্প করে। তাহলে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট টিস্যু আমরা অলরেডি জানি যে GLUT1 এবং 4 যেগুলোতে থাকে, GLUT1 এবং 3 যেগুলোতে থাকে সেগুলো ইন্ডিপেন্ডেন্ট, গ্লুকোজ ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট টিস্যু আর কি। ইনসুলিনের প্রয়োজন ছাড়াই সেখানে গ্লুকোজ ঢুকতে পারে। এগুলো আল্লাহর রহমত যে ব্রেন, আরবিসি, প্লাসেন্টা এগুলোতে ইনসুলিন লাগে না, সরাসরি গ্লুকোজ প্রবেশ করতে পারে। আচ্ছা, প্লাসেন্টাতে কি হয়? জিডিএম এর পেশেন্ট যদি হয়, গ্লুকোজ তো ঢুকে যাচ্ছে, তাই না? গ্লুকোজ কি হয়? ফিটাসে চলে যায়, ফিটাসের হাইপারগ্লাইসেমিয়া হয়। গ্লুকোজ ফিটাসের কিন্তু ইনসুলিন সিক্রেটরি কোনো প্রবলেম থাকে না, তার বিটা সেল কিন্তু ভালো আছে। তাহলে তার বিটা সেল কি করবে? বেশি বেশি ইনসুলিন তৈরি করবে। তাহলে বাচ্চার হাইপার ইনসুলিনিমিয়া থাকবে, এবং ইনসুলিন যেহেতু অ্যানাবলিক হরমোন, বাচ্চার ওজন কি হবে? বেশি হবে। বাচ্চার বডিতে ইনসুলিন বেশি এবং সেটা প্রোটিন বাড়াবে, ফ্যাট বাড়াবে, আলটিমেটলি বাচ্চার ওজন বেশি হবে। আর জন্মের পরপরই কি হবে? যেহেতু তার হাইপার ইনসুলিনিমিয়া হয়ে থাকে,
হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ভয় থাকবে, তাই না? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে ফ্যাক্টর এফেক্টিং ইনসুলিন সিক্রেশন, আমরা জানি যে গ্লুকোজ ইনসুলিন সিক্রেশন বাড়াবে। আরো কিছু জিনিস যেমন অ্যামাইনো অ্যাসিড আছে, আর্জিনিন, লিউসিন বিশেষ করে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টেস্টাইনাল কিছু হরমোনস থাকে, জিআইপি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড এবং GLP-1। রিসেন্ট এই হরমোন গুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে। নতুন মেডিকেশন গুলো এগুলোর উপর বেস্ট করে তৈরি করা। কাজে GLP এবং GIP এগুলো কোথা থেকে রিলিজ হয়? টার্মিনাল আইলিয়াম থেকে রিলিজ হয়। কখন রিলিজ হয়? যখন আমরা গ্লুকোজ খাই। যখন আমরা গ্লুকোজ খাই, গ্লুকোজ ডিপেন্ডেন্ট ম্যানারে গ্লুকোজ খেলে GIP GLP-1 রিলিজ হবে, এবং এগুলো যে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন বাড়াবে। তাহলে সিক্রেটও বাগ, কিন্তু যেমন সালফোনাইলুরিয়া সিক্রেশন বাড়ায়, কিন্তু সেটা কি করে? হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। কিন্তু এরা হাইপোগ্লাইসেমিয়া করে না কেন? কারণ আমরা শুধুমাত্র যখন গ্লুকোজ খাই তখনই এরা রিলিজ হয়, অন্য সময় কিন্তু রিলিজ হয় না। কাজে গ্লুকোজ খাই মানে আমার শরীরে গ্লুকোজ থাকবে, তখন এরা রিলিজ হবে। কাজে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্ক নাই। তাহলে GLP-1 কে আবার ভেঙে ফেলে DPP-4 নামে একটা এনজাইম। কাজে এর ইনহিবিটর ব্যবহার করে আমরা কি করি? GLP-1 এর কনসেন্ট্রেশন বাড়ে, এবং GLP-1 গুলো লম্বা সময় কাজ করে প্যানক্রিয়াটিক বিটা সেল মাসকে ভালো রাখে। এটা ট্রফিক অ্যাকশন বলা হয় বিটা সেলের পরে, সিক্রেশন বাড়ায়। এবং এটার আরেকটা বেনিফিট হচ্ছে এটা ব্রেনের ব্রেনের যে স্যাটাইটি সেন্টার সেখানে কাজ করে স্যাটাইটিকে ইনহিবিট করে। তাহলে স্যাটাইটি কমায়, যে কারণে হাইপারফেজিয়া পলিফেজিয়া যেটা আমরা জানি ডায়াবেটিস পেশেন্টের হয়ে যায়, স্যাটাইটি সেন্টার গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেটাকে কিন্তু রিকভার করতে হেল্প করে। বিটা ব্লকার গুলো কি কিন্তু ইনসুলিন সিক্রেশন বাড়ায়, আবার বিটা বিটা অ্যাগনিস্ট। আর বিটা ব্লকার তাহলে কি করবে? ইনসুলিন সিক্রেশন কমায়। তাহলে বিটা ব্লকার প্রোপানল দেওয়ার ক্ষেত্রে আমাকে সচেতন থাকতে হবে, বিশেষ করে যাদের হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক থাকে তাদের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। কারণ এটা আরেকটা কি করে? হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস করে। কারণ আমরা জানি যে হাইপোগ্লাইসেমিয়া হলে সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল কন্ট্রোল করে বা পেশেন্টকে আওয়ার করে, সেটা তখন করতে পারে না। সালফোনাইলুরিয়া ইনসুলিন সিক্রেশন বাড়ায়, যেটা আমরা বললাম। আর কিছু ইনসুলিন সিক্রেশন কমাতে পারে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াজক্সাইড, যেটা আমরা অনেক সময় ইনসুলিনোমা পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি, ইনসুলিন পেশেন্ট আসলে আমরা দিয়ে থাকি আর কি। সিম্প্যাথেটিক যে অ্যাড্রিনার্জিক স্টিমুলেটর এপিনেফ্রিন, সেগুলো কিন্তু নরএপিনেফ্রিন, সেগুলো কিন্তু ইনসুলিন সিক্রেশনকে ইনহিবিট করে। তাহলে কোনো কারণে যদি পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়, এই হরমোনগুলো এসে একই সাথে ইনসুলিন সিক্রেশন বন্ধ করে দেয় এবং ব্লাডে গ্লুকোজ বাড়ায়, পেশেন্টকে লাইফ সেভিং হরমোন হিসেবে কাজ করে। কাউন্টার রেগুলেটরি হরমোন বলি আমরা। তাহলে পার ডেতে ইনসুলিন অ্যারাউন্ড 40-50 ইউনিট তৈরি হয়। কোনো পেশেন্টের যদি ইনসুলিন তৈরি একেবারেই হয় না, তাকে বেজান ইনসুলিন সাপোর্ট দিতে হবে, বোলাস ইনসুলিনের সাপোর্ট দিতে হবে। তাহলে প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের বডি ইনসুলিন তৈরি করে, সেটা অ্যারাউন্ড 24 ইউনিট সারাদিনে। এবং মিল স্টিমুলেটেড, যেটা প্রতিবেলা খাওয়ার পরে, সেটা 5 থেকে 10 ইউনিট, টোটাল 15 থেকে 30 ইউনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেজাল ইনসুলিন একটু কম রিলিজ হয় এবং মিল রিলেটেড ইনসুলিনটা একটু বেশি প্রয়োজন হয়। তাহলে পেশেন্টকে আমরা যখন প্রেসক্রাইব করি তখন এটা মাথায় রেখে আমরা প্রেসক্রিপশনটা ওভাবে দিয়ে থাকি। ইনসুলিন, বেজাল ইনসুলিনের পরিমাণ ঠিক করি, এবং বুলাস ইনসুলিন। তাহলে হাফ লাইফ যেটা এন্ডোজেনাস ইনসুলিন, সেটা কিন্তু হাফ লাইফ খুবই শর্ট, 3 to 5 মিনিটস। তাহলে এর সঙ্গে যখন জিঙ্ক অ্যাড হয়, প্রোটামিন সালফেট অ্যাড হয়, জিঙ্কটা আমাদের বডিতে ক্রিস্টালাইজ ফর্মে তৈরি করে ইনসুলিনের সাথে, এবং ইনসুলিন ডিউরেশন এফেকশন বাড়ায় দেয়। যখন হাইপোগ্লাইসেমিয়া হয় বডিতে, তখন কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা একটু আগে বললাম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে যায়। তখন সোয়েটিং হয়, অ্যাংজাইটি, হাঙ্গার, টেমলিং, পাউন্ডিং হার্ট, এবং বডিকে অ্যালার্ট করে ফেলে যে সুগার কমে যাচ্ছে। অনেক সময় হয় কি, পেশেন্টের 14-15তে এরকম হাইপোগ্লাইসেমিয়ার সিমটম চলে আসতেছে। কেন? লম্বা সময় ধরে তার যে হাইপোগ্লাইসেমিয়া থাকে, 20-25 থাকে, বডি ওইটাতে অ্যাডজাস্ট হয়ে যায়, নার্ভাস সিস্টেম ওটাতে অ্যাডজাস্ট হয়ে যায়। তার ব্লাড সুগার যখনই 14-15তে চলে আসে, আমরা তো চাইবো তাকে আরো কমাতে, 10-এর নিচে নিয়ে আসতে, তাই না? কিন্তু পেশেন্ট দেখা গেল 14-15তেই হাইপোর সিমটম নিয়ে চলে আসতেছে। তাহলে সেই সব পেশেন্টে যাদের দীর্ঘ সময় আনকন্ট্রোল থাকে, তাদেরকে বরং ধীরে ধীরে কমানো ভালো, না হলে শেষ অ্যাডজাস্ট করতে পারে না, সমস্যা হয়ে যায়। তা নিউরোগ্লাইকোজেনিক সিমটম কিছু হয়, যেমন কনফিউশন, ড্রাউজিনেস, স্পিচ ডিফিকাল্টি। তো এগুলো যখন হবে তখন কিন্তু পেশেন্টকে বলতে হবে যে এই ধরনের সমস্যা হলে আপনাকে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ এগুলো, পুশ দ্য পেশেন্টকে আমাদের হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে অ্যাওয়ার করতে হবে,
এবং এডুকেশন দিতে হবে, না হলে ডায়াবেটিস ম্যানেজমেন্ট কমপ্লিট হবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই, এডুকেশন, এডুকেশন এন্ড এডুকেশন। তাহলে কাউন্টার রেগুলেটরি হরমোন, যেটা আমি বললাম, কোনো কারণে যে হাইপোগ্লাইসেমিয়া হয় তখন এই হরমোন গুলো চলে আসে। গ্লুকাগন শুরুতে চলে আসে, ক্যাটেকোলামাইন যেটা সিম্প্যাথিক নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়, কর্টিসল যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে, এবং গ্রোথ হরমোন। তাহলে এই হরমোন গুলো কি করে, কাউন্টার রেগুলেশনের মাধ্যমে গ্লুকোজ বাড়ায়। থাইরয়েড হরমোন গ্লুকোজ বাড়ায় কিন্তু কাউন্টার রেগুলেশন করে না, শুধুমাত্র আপটেক বাড়ায় করে। অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হলে সে কোনো হেল্প করে না, কিন্তু কোনো কারণে থাইরয়েড হরমোন বেড়ে গেলে গ্লুকোজ আপটেক বেড়ে যায় ইন্টেস্টাইন থেকে এবং ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। এবং যেহেতু আপটেক দ্রুত হয় এবং দ্রুত ব্লাডে চলে আসে, ইনসুলিন তত তাড়াতাড়ি আসতে পারে না। এই জন্য ইনিশিয়াল হাইপারগ্লাইসেমিয়া হয় এবং হাইপারগ্লাইসেমিয়া কিডনিতে থ্রেশহোল্ড পাস করে ইউরিনে চলে আসে। পরবর্তীতে ইনসুলিন রিলিজ হয় এবং ওটাকে নিউট্রাল করে ফেলে। তাহলে ইনিশিয়াল গ্লাইকোসুরিয়া হতে পারে ফ্যাটক্সিকোসিসের পেশেন্টের, সেটা আমরা জানি যে পোস্টপ্রান্ডিয়াল গ্লাইকোসুরিয়া করতে পারে, তাই না, ফ্যাটক্সিকোসিসে। আচ্ছা, গ্লুকাগন কোনো কারণে এই হরমোন গুলো যদি বেড়ে যায়, গ্লুকাগোনোমা হলো, বা ক্যাটেকোলামাইন কি হয়, ফিওক্রোমোসাইটোমাতে সিম্প্যাথিক নার্ভ এন্ডিংয়ে টিউমার হয়, ফিওক্রোমোসাইটোমা বা প্যারাগ্যাংলিওমা, সেগুলোতে কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করে যাবে। কর্টিসল কুশিং হলে কি হয়, বা স্টেরয়েড যদি কোনো পেশেন্ট নেয় সেখানে কর্টিসল থাকে, তাই না, তাহলে কর্টিসল বেড়ে গেলে ডায়াবেটিস ডেভেলপ করবে। গ্রোথ হরমোন যদি অ্যাক্রোমেগালি হয় বা কোনো কারণে গ্রোথ হরমোন বেড়ে যায় তাহলে কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করবে। এরা কি করে, গ্লুকোনিওজেনেসিস বাড়ায়, গ্লাইকোজেনোলাইসিস বাড়ায় এবং সেলের ভেতরে গ্লুকোজ এন্ট্রি কমানোর মাধ্যমে গ্লুকোজ বাড়ায় দেয়। অ্যাডিপোকাইন্স, এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে, তাই জানতে হবে। লেপটিন, অ্যাডিপোনেকটিন, এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর দিকে আমাদের এখন নজর যাচ্ছে। যে ইনসুলিন তো টাইপ 2 ডায়াবেটিসে থাকে কিন্তু এটা রেজিস্ট্যান্স এর কারণে কাজ করে না, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে কি হয়, ওভার ইনসুলিন প্রোডাকশন হয়, বিশেষ করে পলিসিস্টিক ওভারিতে, যেটা খুব বেশি মোস্ট কমন কজ অফ ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি। সেখানে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স এর কারণে হাইপার ইনসুলিনিমিয়া হচ্ছে। হাইপার ইনসুলিনিমিয়া থেকে আমরা জানি যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং গ্লোবুলিন বেশি হওয়ার কারণে অ্যান্ড্রোজেন বেশি তৈরি হচ্ছে, অ্যান্ড্রোজেন বেশি থাকার কারণে হার্সুটিজম হচ্ছে। এবং এলএসএফএসএইচ যে সাইকেলটা, পিক আপস এন্ড ডাউন, এটা হতে পারে না, যে কারণে এলএস বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সময় যে ওভামটা ম্যাচুরেশন অ্যারিস্ট হয়ে যায়। এভাবে প্রতি সাইকেলে অনেকগুলো করে ওভাম ম্যাচুরেশন অ্যারিস্ট হওয়ার কারণে ধীরে ধীরে সিস্ট তৈরি হতে থাকে ওভারিতে, পলিসিস্টিক অ্যাফেয়ারেন্স হয়ে যায়। তাহলে সেটা কিন্তু মূল প্যাথোলজি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স পলিসিস্টিক ওভারি। তো এটা আমাকে জানতে হবে। কাজে পলিসিস্টিক ওভারির ম্যানেজমেন্টও কিন্তু মেইনলি ওয়েট রিডাকশন, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর মাধ্যমে, এবং আলটিমেটলি ইনসুলিন হাইপার ইনসুলিনিমিয়া কমানোর মাধ্যমে। তাহলে হাইপার ইনসুলিনিমিয়া কিভাবে কমাতে পারি, কার্বোহাইড্রেট কমাতে হবে, ওয়েট কমাতে হবে, এবং মেটফরমিন দিয়ে আমরা, মেটফরমিন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াই। ইনসুলিন যখন রেজিস্ট্যান্স কমে যাবে, অল্প ইনসুলিনে কাজ হবে, তখন হাইপার ইনসুলিনিমিয়া কমে আসবে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় কারা, টিউমার নিক্রোসিস ফ্যাক্টর আলফা এবং রেজিস্ট্যান্স, এরা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে। ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, ইটোলজিক্যাল ক্লাসিফিকেশন যদি বলি, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে আরেকটা নাম হচ্ছে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। ইনসুলিন ডিপেন্ডেন্ট কারণ এটা শুরু থেকে ইনসুলিন দিয়ে ট্রিট করতে হয়, এছাড়া কোনো বিকল্প নাই। ইনসুলিন প্যানক্রিয়াটিক বিটা সেল যদি 80 to 90% ড্যামেজ হয়ে যায়, অটো অ্যান্টিবডি মেডিয়েটেড আর কি, তাহলে সেটাকে টাইপ 1 ডায়াবেটিস বলা হচ্ছে। এবং যেহেতু এখানে প্যানক্রিয়াটিক বিটা সেল মাস একেবারেই থাকে না, ইনসুলিন না নিলে পেশেন্টের কিটোঅ্যাসিডোসিস হয়ে যায়। ইনসুলিন একদম অ্যাবসলিউট ডেফিসিয়েন্সিতে কিটোন বডি তৈরি হয় এবং পেশেন্ট ডিকেনে প্রেজেন্ট করতে পারে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে আগে বলা হতো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, কিন্তু নন ইনসুলিনে বললে কি হতে পারে, ভুল হতে পারে। কারণ এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এর পেশেন্টের ইনিশিয়ালি 50 to 70% বিটা সেল ডিস্ট্রাকশন থাকে, কিন্তু প্রোগ্রেসিভলি বিটা সেল ডিস্ট্রাকশন হতে হতে এক সময় এই পেশেন্টদের প্রায় 80-90% বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে যায় অ্যাপ্লোসিসের মাধ্যমে। তাহলে এক সময় যে এই পেশেন্ট গুলো কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমরা জানি যে অনেক টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস এর পেশেন্ট কিন্তু ইনসুলিন একদম হাই ডোজে ইনসুলিন নিতে হয়, কারণ তাদের ইনসুলিন একেবারেই তৈরি হয় না, বিটা সেল অ্যাপোপ্টোসিস হতে হতে
প্রায় বার্ন আউট হয়ে যায়। কাজেই ইনসুলিন ডিপেন্ডেন্ট বা নন ডিপেন্ডেন্ট এটা বলা এটা এটা মিসনোমার। কাজে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যেটা অ্যান্টিবডি মেডিয়েটেড, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যেটা মেইনলি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে হয়। আর আদার কিছু ফরমেশন যেমন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যেখানে প্লাসেন্টা মেডিয়েটেড কিছু হরমোন থাকে সেগুলোর কারণে হয়, যেগুলো স্টেরয়েড হরমোন। আমরা জানি স্টেরয়েড হরমোন কি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, হাইপারগ্লাইসেমিয়া করে এবং ডায়াবেটিস করতে পারে, তাই না? তাহলে প্লাসেন্টাল হরমোন গুলো ডায়াবেটিস করতে পারে, যেটাকে বলা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটা 24 উইকস এর পরে হয় ইউজুয়ালি। তাহলে টাইপ 1 আদার কিছু স্পেসিফিক টাইপস আছে, যেমন জেনেটিক ডিফেক্ট অফ বিটা সেল ফাংশন, বিটা সেল অ্যাকশন। কোনো কারণে যদি প্যানক্রিয়াটিক ডিজিজ হয়, প্যানক্রিয়াস যদি না থাকে, প্যানক্রিয়াটেক্টমি বা প্যানক্রিয়াটাইটিস এর কারণে আমরা কিছুদিন আগে দেখলাম যে করোনাতে কিন্তু ডায়াবেটিস হচ্ছিল, তাই না? এখানে ভাইরাল ইনফেকশনের মাধ্যমে হতে পারে, অথবা প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে করোনাতে, আমরা জানি প্যানক্রিয়াসকে ইনভলভ করতে পারে, অথবা হাই ডোজ স্টেরয়েড দেওয়া হতো করোনাতে। তো এইসব কারণে আমরা দেখলাম যে করোনাতে অনেক নতুন নতুন ডায়াবেটিস পেশেন্ট পাচ্ছিলাম যাদের আগে হিস্ট্রি ছিল না বা ফ্যামিলি হিস্ট্রি ছিল না। কাজেই আদার স্পেসিফিক ফর্মের মধ্যে আসবে সেগুলো। আবার যেটা বললাম যে কাউন্টার রেগুলেটরি হরমোন যদি কোনো কারণে বাড়ে, যেমন অ্যাক্রোমেগালি, কুশিং, গ্লুকাগোনোমা, ফিওক্রোমোসাইটোমা, এগুলোতে থাইরোটক্সিকোসিস, এগুলোতে কি হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া এবং ডায়াবেটিস হতে পারে। ড্রাগ ইন্ডুস যেমন স্টেরয়েড, আমরা বললাম স্টেরয়েড। থায়াজাইড কি করে, পটাশিয়াম কমায়, পটাশিয়াম কমালে কি হবে, পটাশিয়াম ডেফিসিয়েন্সির কারণে ডায়াবেটিস হতে পারে। ফিনোটয়েন কি, এটাও কি করে, ইনসুলিন সিক্রেশনকে ইনহিবিট করে। তো এগুলোর কারণে তাদের ডায়াবেটিস ডেভেলপ করতে পারে লং টাইম যদি হাই ডোজে খায়। এবং কিছু জেনেটিক সিনড্রোমে যেমন ডাউন সিনড্রোম, ক্লাইনফেটার সিনড্রোম, টার্নার সিনড্রোম, এগুলোতে ডায়াবেটিস ডেভেলপ করে যায়। তাহলে টাইপ 1 না টাইপ 2, এটা আমাদের প্র্যাকটিক্যালি একটু ঝামেলা তৈরি করে অনেক সময়। আমাদের একটা কনসেপ্ট ছিল যে যদি আর্লি পেশেন্ট ডায়াবেটিস ডেভেলপ করে তাহলে হয়তো টাইপ 1, লেটে যে আসলে টাইপ 2। তো এই কনসেপ্টটাও ভুল কনসেপ্ট। যেমন আমি আন্ডার 30 ডায়াবেটিস নিয়ে আমার থিসিসটা ছিল, যেখানে আমি শুধুমাত্র 30 বছরের নিচে ডায়াবেটিস পেশেন্ট তাদের নিয়ে রিসার্চ করি, এবং 100টা পেশেন্টের মধ্যে আমার অনলি 2টা পেশেন্ট ছিল টাইপ 1। মানে টাইপ 1 দেখা গেল যে যেগুলো পেশেন্ট আমরা ইয়াং পেশেন্ট 30-এর নিচে র্যান্ডমলি যদি সর্ট আউট করি, দেখা যাবে তার মধ্যে খুবই আনকমনলি প্রায় দেখা গেলো 4-5% বেশি হবে না টাইপ 1। তাহলে কিন্তু ইয়াং এজ মানে কিন্তু টাইপ 1 না। তাহলে ইয়াং এজে যদি হাইপারগ্লাইসেমিয়া ক্লাসিক্যাল ফিচার নিয়ে আসে, যেটা আমরা একটু পরে দেখবো, সেসব ক্ষেত্রে আমরা টাইপ 1 চিন্তা করব। আর যদি এরকম সিমটোমেটিক না হয় এবং যদি ফ্যামিলি হিস্ট্রি স্ট্রংলি পজিটিভ হলে কিন্তু মোডি চিন্তা করি আমরা, তাই না? যদি প্রতিটা জেনারেশনে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে সেটা মোডি আরেকটা ভ্যারাইটি, তাহলে হতে পারে। আর টাইপ 1 টাইপ 2 মধ্যে ডিফারেন্স সেক্ষেত্রে করার প্রয়োজন হয়, যেটা আমরা ল্যাবরেটরির মাধ্যমে করতে পারি অথবা ক্লাসিক্যাল সিমটমের মাধ্যমে করতে পারি। ক্লাসিক্যাল সিমটম থাকলে টাইপ 1 ভাববো, না থাকলে টাইপ 2 ভাববো। তাহলে ডিউরেশন ইউজুয়ালি টাইপ 1 দ্রুত ডেভেলপ করে যায়, এবং যেহেতু আমরা ওভাবে বুঝতে পারি না, দ্রুত সিমটোমেটিক হয়ে যায় পেশেন্ট, এবং ট্রিটমেন্ট না করলে ডিকে হয়ে যায়। এবং টাইপ 2টা এত ধীরে ধীরে ডেভেলপ করে, অনেক সময় পেশেন্ট টেরই পায় না, হয়তো কোনো একটা কমপ্লিকেশনে প্রেজেন্ট করে ফেলে বা কোনো একটা কারণে ইনভেস্টিগেশন করতে যে ধরা পড়ে। বা এখন যদি মানুষ সচেতন হয়, মাঝে মাঝে চেক করে, বা ফ্যামিলিতে আসে তারা অনেক সময় চেক করে, তখন ধরা পড়ে। বডি ওয়েট ইউজুয়ালি টাইপ 1 এর ক্ষেত্রে নর্মাল হয় অথবা লো হয়, আর টাইপ 2 ক্ষেত্রে ওবেজ হয়। তবে অনেক লিন এন্ড থিন পেশেন্টও টাইপ 2 থাকে, কাজে এই রুল সবসময় প্রযোজ্য না। কিটোনুরিয়া, হ্যাঁ টাইপ 1 এ কিটোন বডি থাকবে। যদি আমরা ইউরিনে কিটোনুরিয়া 1+ কিন্তু নর্মালি থাকে, 2+ কিটোনুরিয়া যদি থাকে তখন টাইপ 1, যেটা ডিকেতে পাই আমরা। আর টাইপ 1 যদি আমরা ট্রিটমেন্ট না করি, যেমন আমার একটা পেশেন্ট রিসেন্টলি এক্সপায়ার করে, সেটা ইয়াং পেশেন্ট, একটাই ছেলে ছিল। সে রাগ করে বাবা মার উপর কয়েকদিন 5-7 দিন ইনসুলিন নেয়নি, টাইপ 1 ডায়াবেটিস। তাহলে এই 5-7 দিন ইনসুলিন না নেওয়ার কারণে কিন্তু ডিকে হয়ে সে পেশেন্টের এক্সপায়ার করে যায়। তো এরকম এটা টাইপ 2 ক্ষেত্রে হতো বা সেটা কখনোই হতো না। তাহলে র্যাপিড ডেথ হতে পারে উইদাউট ট্রিটমেন্ট। পেশেন্টকে বলতে হবে যে এটা কিন্তু অন্য ডায়াবেটিস এর মতো না, হেলাফেলা করলে হবে না, ইনসুলিন যদি না নেয় পেশেন্ট মারা যাবে। স্টেট কার্ড কথা বলে দিতে হবে পেশেন্টকে। অটো অ্যান্টিবডি, হ্যাঁ টাইপ 1 এ অটো অ্যান্টিবডি পজিটিভ থাকে, যেটা আমরা এখন দেখি। কারণ যদি কনফিউশন থাকে যে টাইপ 1 না টাইপ 2, তাহলে কিন্তু আমি ইনসুলিন উইথড্র করে নেবো এই সাহসটুকু পাই না।
যে এরকম যদি সিচুয়েশন হয় যে সিমটোমেটিক পেশেন্ট কিছু কিছু অনেক বেশি হাইপারগ্লাইসেমিয়া, আমার কয়েকটা টাইপ 2 পেশেন্ট আছে যারা সিমটোমেটিক, তো হাইপারগ্লাইসেমিয়া বেশি থাকে। কিন্তু তাহলে কিভাবে তাকে টাইপ 2 কনফার্ম করলাম? দুটা উপায়, একটা হচ্ছে GAT65 অ্যান্টিবডি। হ্যাঁ, এই GAT65 অ্যান্টিবডিটা টাইপ 1 এ পজিটিভ পাই, টাইপ 2 তে নেগেটিভ। এটা করা যায়, আমাদের বগুড়াতেও হয়, অন্য অনেক জায়গাতেই হয়। GAT65 অ্যান্টিবডিটা টাইপ 1 এ পজিটিভ পাওয়া যায়। আর ওই যে ইনসুলিন এবং সিপেপটাইড লেভেল দেখে, সিপেপটাইড লেভেল যদি বেশি থাকে তাহলে কিন্তু সেটা টাইপ 2। সিপেপটাইড মানে ইনসুলিন তৈরির ক্যাপাসিটি তার ভালো আছে। আর যদি সিপেপটাইড কম থাকে, অনেক কম, 0.6 এর কম, 0.6 এর বা 0.5 এর কম যদি সিপেপটাইড থাকে, তাহলে কিন্তু ফাস্টিং সিপেপটাইড বলি আমরা, ফাস্টিং সিপেপটাইড, তাহলে কিন্তু সেটা টাইপ 1। আর ডায়াবেটিক কমপ্লিকেশনের ডায়াগনোসিস যেটা আমরা বললাম, যে যেহেতু টাইপ 2 পেশেন্টরা বুঝতে পারে না, তারা কিন্তু কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে। ফ্যামিলি হিস্ট্রি টাইপ 2 তে থাকে, টাইপ 1 এ খুবই আনকমন, থাকে না ইউজুয়ালি। আদার অটোইমিউন ডিজিজ, যেহেতু টাইপ 1 একটা অটোইমিউন ডিজিজ, আদার অটোইমিউন ডিজিজ এর সঙ্গে অ্যাসোসিয়েশন থাকতে পারে, যেটা আমাদের সার্চ করা উচিত। যদি টাইপ 1 ডায়াবেটিস একটা পেশেন্টের পাই, তার আর কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা সেটা কিন্তু আমাকে খুঁজতে হবে। যেহেতু জেনেটিক্যালি টাইপ 2 জেডিপি ডিসপোজিশন থাকে, কাজে মনোজাইগোটিক টুইন হলে আরেকজন টুইনের কিন্তু হওয়ার সম্ভাবনা 100%। আর যদি বাবা মার থাকে, ধরো বাবার থাকলো, তাহলে সন্তানের হওয়ার সম্ভাবনা 33%। 33% মানে জিন ট্রান্সফার। আর যদি দুজনেরই থাকে তাহলে ডাবল হয়ে যাবে, মানে প্যারেন্টস এর কাছ থেকে প্রতি সন্তানের পাওয়ার সম্ভাবনা 33%। ডায়াগনোসিস আমরা কিভাবে করি ডায়াবেটিস? যদি পেশেন্ট সিমটোমেটিক হয় বা অ্যাসিমটোমেটিক কোনো কারণে যদি ইনভেস্টিগেশন করতে চাই, আমরা কি কি ইনভেস্টিগেশন দেবো? আরবিএস? আরবিএস কিন্তু আমরা দেবো না। আরবিএস কখন দেবো? যদি পেশেন্ট একদম ক্লাসিক্যাল সিমটমস নিয়ে আসে, ক্লাসিক্যাল সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া, যেটা আমরা হাইপারগ্লাইসেমিয়া সিমটম বলবো একটু পরে, সেই সিমটম গুলো যদি থাকে তাহলে আমরা আরবিএস দিতে পারি। আদারওয়াইজ কিন্তু আরবিএস দিয়ে ডায়াগনোসিস করা যাবে না। আচ্ছা, HbA1c দিতে পারি। HbA1c কোথায় দিতে পারি? যে ল্যাব গুলো আমার রিলায়েবল, সেখানে আমি HbA1c দিতে পারি। কারণ HbA1c খুবই সুবিধা, যে ওই খালি পেটে এসে গ্লুকোজ খেয়ে 3 বার ব্লাড নেওয়া খুবই কষ্টকর। কাজে HbA1c দিতে পারি, HbA1c যদি ল্যাব রিলায়েবল হয়। অথবা OGTT, মোস্ট গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে, মোস্ট সুইটেবল টেস্ট হচ্ছে OGTT, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেখানে নন নন প্রেগনেন্টদের জন্য আমরা 2 স্যাম্পল করলেই যথেষ্ট, আর প্রেগনেন্টদের জন্য 3 স্যাম্পল নিতে হয়। তাহলে 2 স্যাম্পলের OGTT, যেটা 8 আওয়ার্স ফাস্টিং, পেশেন্ট ফাস্টিং স্টেটে আসবে। ফাস্টিং স্টেটে আসার সময় আমাদের ফাস্টিং একটা স্যাম্পল নিতে হবে, এরপর 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে আরেকটা স্যাম্পল নিতে হবে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে। এবং এই 2 ঘন্টা সে কিন্তু রেস্টে থাকবে, আবার 2 ঘন্টা আমাদের হাঁটাহাঁটি করে আসবে, ঘুরে ফিরে আসবে, অনেক লোক এটা করে। তাহলে 2 ঘন্টা পরে আরেকটা স্যাম্পল নিতে হবে। যদি ফাস্টিং যদি 7-এর উপরে যায়, 7 বা 7-এর উপরে, তাহলে সেটা ডায়াবেটিস। এবং 2 আওয়ার্স আফটার গ্লুকোজ যদি ওজিডিটি যদি 11.1 অর মোর হয়, তাহলে সেটা ডায়াবেটিস। যদি এরকম হয় যে ফাস্টিং 5 কিন্তু পোস্টপ্রান্ডিয়াল 12, তাহলে আমার ডাউটফুল। সেক্ষেত্রে আমার যে ভ্যালুটা ক্লোজ করে গেছে, যে ভ্যালুটা অ্যাবনর্মাল, সেটাকে আবার রিপিট করা নিয়ম, যে একটা এমন দুটার মধ্যে এমন যে মিল নাই, রিপিট করতে হয়। আর প্রি ডায়াবেটিস কখন বলি আমরা? যদি পেশেন্টের ফাস্টিং 5.6 থেকে 6.9 এর মধ্যে থাকে, তাহলে সেটাকে ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া বা IFG বলতে পারি। আর যদি OGTTর পরে 75 গ্রাম গ্লুকোজের পরে 7.8 থেকে 11 এর মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা IGT বা প্রি ডায়াবেটিস বলতে পারি। আর HbA1c যদি 5.7 থেকে 6.4 থাকে, তাহলে সেটাকে আমরা প্রি ডায়াবেটিস বলি। 6.5 হলে ডায়াবেটিস বলি। তাহলে প্রি ডায়াবেটিস এখন কিন্তু ইম্পর্টেন্ট, যে রিভার্সেবল। প্রি ডায়াবেটিস কি কিন্তু আমরা রিভার্স করতে পারি, ডায়াবেটিস হয়ে গেলে একবার প্রোগ্রেস করতে থাকে, সেটাকে রিভার্স করা যায় না। তাহলে প্রি ডায়াবেটিসে লাইফস্টাইল মডিফিকেশন, এবং এখন মেটফর্মিন দিতে বলা হয়, মেটফর্মিন শুরু করে দিতে হবে প্রি ডায়াবেটিসে। তাহলে HbA1c খুবই ভালো একটা টেস্ট, বিশেষ করে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এখন বলা হচ্ছে HbA1c করতে। কারণ আগে কি করা হতো, আরবিএস বা ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, এগুলো দিতাম। রুগী 1 মাস পরে যখন আমার কাছে আসবে, যেদিন আসবে সেদিন ঠিক মতো ওষুধ খেত, ঠিক মতো ইনসুলিন নিত, নিয়ে আসে দেখা হলো টেস্ট রিপোর্ট খুব ভালো, কিন্তু কমপ্লিকেশন কমে না, হাত পা জ্বালা পোড়া কমে না। কারণ সে কিন্তু সারা মাস জুড়ে ওষুধ ঠিক মতো খায় না। তাহলে এটাকে আমার ক্যাচ করার কোনো বুদ্ধি ছিল না। যখন HbA1c চলে আসছে, HbA1c এর মাধ্যমে আমরা কি করি, বুঝতে পারি যে তার কিন্তু ঠিক মতো মেডিকেশন নিচ্ছে না,
মাস জুড়ে আনকন্ট্রোল, আজকে ভালো কন্ট্রোল দেখতে পাচ্ছি কিন্তু মাস জুড়ে আনকন্ট্রোল। তাহলে 3 মাসের ডাটা আমি পেয়ে যাচ্ছি একদিনের টেস্টের মাধ্যমে, সেটা এসবিওসি। কিন্তু কাদের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি না, বিশেষ করে প্রেগনেন্সিতে এবং অ্যানিমিক পেশেন্টের, কারণ হিমোগ্লোবিন কমে যায়, ওঠানামা করে প্রেগনেন্সিতে, এবং অ্যানিমিয়া কমে যায়, বা যদি থ্যালাসেমিয়া থাকে, ইউরোমিয়া থাকে, সেসব ক্ষেত্রে এইচবিওসি কিন্তু আমি দেখে মেজার করতে পারবো না, বা ডায়াবেটিস কন্ট্রোল ভালো আছে কিনা বা ডায়াগনোসিসের ক্ষেত্রে হেল্প করতে পারবে না। আর 1% এইচবিওসি রাইজ মানে অ্যারাউন্ড 2 মিলিমোল গ্লুকোজ আমরা ধরে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাকে অনেক সময় ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। হাইপারগ্লাইসেমিয়া, যেটা আমি বললাম, ক্লাসিক্যাল সিমটমস যদি পেশেন্ট নিয়ে আসে, তাহলে টাইপ 1 চিন্তা করতে পারি আর কি। এবং সেটা পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসি আমরা জানি। এর সাথে টায়ার্ডনেস, ওয়েট লস থাকতে পারে, সিভিয়ার ফ্যাটিগুলিটি থাকে। এবং এসব ক্ষেত্রে যদি একদম ক্লাসিক্যাল সিমটম গুলো থাকে, তাহলে সেক্ষেত্রে আরবিএস করেও আমি 11.1 পেলে ডায়াবেটিস বলতে পারি। ন্যাচারাল হিস্ট্রি অফ ডায়াবেটিস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটা সেল ডিস্ট্রাকশন ডায়াগনোসিসের অনেক আগে থেকে শুরু হয়ে যায়, 10 বছর আগে থেকে শুরু হয়ে যায় এখানে যেটা দেখানো হচ্ছে। তাহলে যে সময় আমি ডায়াবেটিস ডেভেলপ করতেছে, প্রসেসটা কিন্তু তার 10-10 ইয়ার্স আগে থেকে শুরু হয়ে যাচ্ছে। তাহলে যাদের ফ্যামিলি প্রিডিসপোজিশন আছে, যাদের জেনেটিক প্রিডিসপোজিশন আছে, তাদেরকে কিন্তু বলতে হবে যে আপনার ডায়াবেটিস হওয়ার জন্য বসে থাকলে চলবে না, অনেক আগে থেকে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। বা যারা ওবেস, ইনসুলিন রেজিস্ট্যান্স, তাদের কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, কারণ এই প্রসেস গুলো অনেক আগে থেকে শুরু হয়ে যায়। এবং মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে যায়। অ্যারাউন্ড 5 বছর আগে থেকেই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, 10 বছর আগে থেকেই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন শুরু হয়ে যেতে পারে। তাহলে যখন বিটা সেল ফাংশন ধীরে ধীরে কমতে থাকবে, বিটা সেল মাস ধীরে ধীরে কমতে থাকবে টাইপ 2 তেও, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ধীরে ধীরে বাড়তে থাকে, কাজে এক সময় যে বিটা সেল কমে যায় এবং পেশেন্টগুলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট থেকে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে ডায়াবেটিস পেশেন্টের কি কি ঘটে, কোথায় কোথায় সমস্যা হয়? প্যানক্রিয়াসের সমস্যা হয়, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন কমে যাচ্ছে আমরা দেখতে পেলাম। তাহলে বিটা সেল ডিস্ট্রাকশন হচ্ছে, রেজিস্ট্যান্স, ইনসুলিন সিক্রেশন কমে যাচ্ছে। একই সাথে ইনক্রিটিন সিক্রেশন, যেটা বললাম যে GLP-1 বা GIP টার্মিনাল আইল্যান্ড থেকে রিলিজ হয়, সেগুলো কিন্তু সিক্রেশন কমে যায়। যে কারণে এগুলো যখন আমরা দিচ্ছি পেশেন্টকে, তারা কিন্তু বেনিফিটেড হচ্ছে, তার কারণ ডায়াবেটিস পেশেন্ট এগুলো কমে যায় কনসেন্ট্রেশন। তাহলে ইনক্রিটিন কমে যায়, লাইপোলাইসিস হয়। আমরা জানি যে ইনসুলিন যখন কমে যায় বডিতে, তখন লিপিড গুলো ভেঙে যায়, লাইপোলাইসিস হয়, ডিসলিপিডেমিয়া হয়। তাহলে আমাকে শুধু ডায়াবেটিস ম্যানেজমেন্ট মানে কিন্তু সুগার ম্যানেজমেন্ট না, ডায়াবেটিস ট্রিটমেন্ট মানে কিন্তু শুধুমাত্র হাইপারগ্লাইসিমিক ট্রিটমেন্ট না, তাহলে আমাকে কিন্তু ডিসলিপিডিমের ট্রিটমেন্টও কিন্তু এখানে করতে হবে, তার লিপিড প্রোফাইল দেখতে হবে, কারণ ডিসলিপিডিমিয়া করে এটা আমাকে মাথায় রাখতে হবে। কিডনিতে কি করে, গ্লুকোজ রিঅ্যাবজর্পশন বাড়ায়। ওই যে বললাম যে রেনাল থ্রেশহোল্ড, একটা থ্রেশহোল্ডের উপরে গেলে গ্লাইকোসুরিয়া হতো, কিন্তু এই থ্রেশহোল্ডটা বাড়ায় দেয়। যেমন 180 যদি হয়, তাহলে 200 করে ফেলে। তাহলে দেখা যাচ্ছে যে যে রেঞ্জে, মানে নর্মালি যে পরিমাণ গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হয় গত, তার চেয়ে বেশি রিঅ্যাবজর্পশন হয় পেশেন্টের, হাইপারগ্লাইসেমিয়া হয় যে কারণে। এবং মাসল সেলে আপটেক কম হয়, নিউরোট্রান্সমিটার ডিসফাংশন হয়, যে কারণে ইরিটেবিলিটি হয়, বিভিন্ন রকমের কাজে কর্মে সমস্যা দেখা দেয়। এবং হেপাটিক যে গ্লুকোজ, আমরা জানি যে একটু আগে বললাম যে গ্লাইকোজেন তৈরি করে যে স্টোরেজ হব, সেখানে কিন্তু করতে পারে না, তাহলে গ্লাইকোজেন হিসেবে স্টোর করতে পারে না, এবং গ্লুকোনোজেনেসিস এর মাধ্যমে সেখানে নতুন নতুন গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ গুলো পরবর্তীতে ব্লাডে এসে হাইপারগ্লাইসেমিয়া করে। এবং বিটা সেল কমে গেলেও আলফা সেল বাড়ে, আলফা সেল বাড়ার কারণে গ্লুকাগন বাড়ে। তাহলে গ্লুকাগন কমানোর মাধ্যমে কিন্তু আমরা ডায়াবেটিস ট্রিট করতে পারি। আরো কিছু নতুন নতুন ড্রাগ আসবে। তাহলে আমরা দেখলাম যে ডায়াবেটিস ডায়াগনোসিস করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডায়াবেটিস যদি আনডায়াগনোস থাকে, তাহলে রিস্ক বেশি। চেনা শত্রু ভালো, যদি শত্রু না জানা হয়। ডায়াবেটিস ধরা পড়লে আমি রোগীদেরকে বলি যে আলহামদুলিল্লাহ পড়েন, কারণ
আপনার ডায়াবেটিস তো হয়ে গেছে, কিন্তু ধরা যদি না পড়তো তাহলে কমপ্লিকেশন গুলো হয়ে যেত, রেটিনোপ্যাথি, হার্ট ডিজিজ, নেফ্রোপ্যাথি, প্রচুর পেশেন্ট আসবে। 25% যেটা ডাটা দেখলাম কমপ্লিকেশন নিয়ে, তারা ব্যাড লাক, তাদের আগে ধরা পড়লে কমপ্লিকেশন গুলো হতো না। তাহলে ডায়াগনোস হওয়াটা ভালো, আনডায়াগনোস থাকাটা খারাপ। তাহলে বেশি বেশি ডায়াগনোসিস করার জন্য কি করতে হবে? বেশি বেশি টেস্ট করতে হবে, তাই না? তাহলে আমাদের ওজিডিটি, এইচবিওয়ানসি, যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদের এটা প্রেসক্রাইব করতে হবে, যাতে ডায়াবেটিস বেশি বেশি ধরা পড়ে, আর্লি ধরা পড়ে। প্রি ডায়াবেটিস এ ধরা পড়ে, প্রি ডায়াবেটিস হলে কি করবো? তখন আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে দেবো, এবং গাইডলাইনে বলা হচ্ছে প্রি ডায়াবেটিস মেটফরমিনও দিতে, তাহলে মেটফরমিন দিয়ে দেবো। এতে কি হবে? তার ডায়াবেটিস হবে না, কারণ এটা রিভার্সেবল, প্রি ডায়াবেটিস রিভার্সেবল। তাহলে একটা পেশেন্টকে আমি সেভ করতে পারলাম। তাহলে পেশেন্টকে আমাদের, বেশি বেশি পেশেন্টকে আর্লি ডায়াগনোসিস করাটা জরুরি আমাদের। তো বেসিক এই কথাগুলোই ছিল আজকে ক্লাসে, প্যাথোফিজিওলজি, ফিজিওলজি এবং মূল কথা ডায়াবেটিস রিলেটেড। তো এর বাইরে আমরা যেগুলো ট্রিটমেন্ট বলার সময় বা পরবর্তীতে যে ক্লাসগুলো, সেগুলোর সময় আমরা কিছু কিছু রিলেটেড কথা বলবো, যেগুলো চলে আসবে। আজকের মূল কথাগুলো ছিল এগুলোই। এর মধ্যে তোমাদের কিছু যদি আরো জানার থাকে, ক্লারিফিকেশনের প্রয়োজন পড়ে, তাহলে ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। স্যার আমার একটা আসসালামু আলাইকুম স্যার। আগসালাম জি। স্যার আমার কোশ্চেনটা ছিল যে একজন ডায়াবেটিক পেশেন্টদের আমরা লিপিড প্রোফাইল কতদিন পর পর করাতে পারি? লিপিড প্রোফাইল ইয়ারলি করে থাকি, যদিও ডিসলিপিডিমিয়া যখন আমি পাবো অনেক বেশি হাই ডিসলিপিডিমিয়া থাকে, তাহলে ট্রিটমেন্ট শুরু করার পরে আমি 3 মান্থলি ফলো আপ করবো, কন্ট্রোল হলো কিনা, নর্মাল হলো কিনা। আর যদি নর্মাল থাকে তাহলে 6 ইয়ারলি, জাস্ট ইয়ারলি ফলো আপ করলেই হবে। আমার স্যার আরেকটা কোশ্চেন যে ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা মাইক্রো অ্যালবুমিনুরিয়া এটা আমরা কতদিন পর দেখতে পারি? মাইক্রো অ্যালবুমিনুরিয়া, মাইক্রো অ্যালবুমিনুরিয়া যেটা, এটা হচ্ছে যদি হাইপারগ্লাইসেমিয়া থাকে তাহলে বিফোর ডায়াগনোসিসও হতে পারে। অ্যাট দ্য টাইম যদি আমি বলি যে প্রি ডায়াবেটিসও হতে পারে। কাজেই কতদিন পরে হবে এটা বলা কঠিন, তবে ইউজুয়ালি টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে 5 বছর পরে, এবং টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে 10 বছর পরে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া হওয়ার কথা, যেটা মানে এভারেজ ডাটা। তবে যে কোনো সময়ই হতে পারে, যেটা প্রথমে বলে নিলাম যে হার্ড অ্যান্ড সোল কোনো রুলস নাই, ইভেন ডায়াগনোসিস হওয়ার আগেও হতে পারে। তাহলে একটা পেশেন্টে দেখালো প্রি ডায়াবেটিস সিগারেট নিয়ে চলে আসে হাইপারগ্লাইসেমিয়ার কারণে, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া বেশি, কারণ এরকম কিছু প্যাথোলজি থাকতে পারে। তবে ইউজুয়ালি টাইপ 1 এর ক্ষেত্রে, যেহেতু টাইপ 1 আর্লি ডিটেকশন হয়, ইনসুলিন নাই পেশেন্ট, টাইপ 1 এর ক্ষেত্রে ইউজুয়ালি 10 বছর পরে ডেভেলপ করে। আর টাইপ 2 ক্ষেত্রে যেহেতু অনেক আগে থেকে এর প্যাথোফিজিওলজি শুরু হয়ে যায় এবং ডিটেকশন দেরিতে হয়, ইউজুয়ালি 5 বছর পরে রেনাল কমপ্লিকেশন গুলো শুরু হয়। মাইক্রোঅ্যালবুমিনুরিয়াদের যেটা স্টার্টিং, দেন প্রোগ্রেস করে। থ্যাংক ইউ। স্যার পেরিফেরিতে সাধারণত পেশেন্টরা যখন আসে অ্যাজ ইউজুয়াল আরবিএস টা দেয়া হয়, এখন আরবিএস টা যদি 7.7 এর থেকে 11-র মধ্যে থাকে, তাহলে আমরা কি পরবর্তীতে এফবিএস জি, 2 আওয়ার এটা আফটার তো রেফার করব? সে রিস্ক জোনে আছে, তার এটা ডাউটফুল যে আরবিএস এরকম পাই, তাহলে আমাকে ওজিডিটি করাতে হবে বা এসবিএনসি করাতে হবে। এবং তার ওজিডিটি তে আমরা যদি পোস্ট প্র্যান্ডিয়াল ভ্যালু নর্মালও পাই, তাকে লাইফস্টাইল মডিফিকেশন দিতে হবে, এরকম হয়। কারণ আমি বললাম যে ওই যে অকাল ডায়াবেটিস বা হানিমুন ফেজ অফ ডায়াবেটিসে কি হয়, গ্লুকোজ দেখা গেল ফাস্টিং 6 বা 7 হয়ে গেছে, ফাস্টিং ডায়াবেটিস হয়ে গেছে, কিন্তু ওজিডিটি করার পরে পোস্ট গ্লুকোজ ভ্যালু 5। এরকম অনেক রিপোর্ট পাবেন, যেটা মনে হয় যে ভুল রিপোর্ট, কিন্তু না। যেটা বললাম যে ফার্স্ট ফেজ অফ ইনসুলিন সিক্রেশন এটা ডিফেক্টেড হয়, যে কারণে হাইপারগ্লাইসেমিয়া হয়। লেট ফেজ অফ ইনসুলিন সিক্রেশন এদের ভালো থাকে ইনিশিয়ালি, তখন হাইপার ইনসুলিনিমিয়ার মাধ্যমে বরং নর্মালি যা পাওয়ার কথা তার চেয়ে বেশি কমে যায় গ্লুকোজ, তাহলে 4-5 পেয়ে যেতে পারি পোস্ট ওজিডিটি। কিন্তু তার মানে এই না যে পেশেন্ট সেফ জোনে আছে। তাকে আমরা কি বলবো, অনেক সময় এরকম কিছু কিছু ফিজিশিয়ান বলে দেয়, আরে আপনার তো আহ সুগার বেশি কম, আপনি বেশি বেশি মিষ্টি খান,
প্রায় রোগীর এরকম বলে, যা বলছে নাকি ডাক্তার যে বেশি বেশি মিষ্টি খান, আপনার তো সুগার কম। তাহলে এটা বলা যাবে না। যদি পেশেন্টের স্পন্টিনিয়াস হাইপোগ্লাইসেমিয়া হয়, যদি অকাল ডায়াবেটিস বা হানিমুন ফেজে আসে, যদি এরকম পেশেন্টের সিমটম হয় মাঝে মাঝে হাইপোগ্লাইসেমিয়ার মতো, পেশেন্টের যদি ব্লাড গ্লুকোজ লেভেল কম পাই আমি, সেক্ষেত্রে হাইপো পাই, সেক্ষেত্রে কি বলবো? কখনোই রিফাইন্ড কার্বোহাইড্রেট খেতে পরামর্শ দেব না। রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে তার ফ্রাঙ্ক ডায়াবেটিস হতে বেশি সময় লাগবে না। রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে তার আরো বেশি বেশি সিমটম হবে, কারণ রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে তাকে আরো বেশি গ্লুকোজ, আরো বেশি ইনসুলিন সিক্রেশন স্টিমুলেট করবে। অলওয়েজ এইসব পেশেন্টকে আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েট দিতে হবে। এবং অকাল ডায়াবেটিস বা এই ধরনের যাদের হাইপোগ্লাইসেমিয়া তাদের জন্য আমরা বলি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েট, যেমন ওটস, বার্লি বা খিচুড়ি, রুটি, মানে ফ্রেশ কার্বোহাইড্রেট তাদেরকে একেবারে অ্যাভয়েড করতে বলি আমরা। ঠিক স্যার আছে, থ্যাংক পেশেন্টের ইউ। যদি একদম ভরা পেটে আসলো, তার পরবর্তীতে আরবিএস লেভেল, সেক্ষেত্রেও কি আমরা 7.8 এর কমই পাবো? বুঝে নাই, ভরা পেটে আসলে কত? মানে পেশেন্ট দুপুরে একদম ভরা পেটে খাওয়া দাওয়া করে আসছে 3টার দিকে ডাক্তারের কাছে, সেক্ষেত্রে আমরা যদি পেশেন্টকে আরবিএস দেই, সেক্ষেত্রে কি আমরা আরবিএস এর লেভেলটা 7.8 এর কমই থাকবে? পেশেন্ট বলতে কি, পেশেন্ট বলতে তো সে ডায়াবেটিক পেশেন্ট নাকি নর্মাল একটা মানুষ আসলো, আইসে যদি সে আরবিএস করে ভরা পেটে, যত ভরা পেটে হোক না কেন, সে যদি 1 কেজি মিষ্টি খেয়েও আসে, তার যদি ডায়াবেটিস না থাকে, তাহলে তার কখনোই ভরা পেটে বা 1 কেজি মিষ্টি খাওয়ার পরেও 2 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে বা যখনই হোক না কেন তার 7.8 ক্রস করবে না। খাওয়ার পরে যদি 7.8 ক্রস করে, তার মানে বুঝতে হবে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে অথবা ইনসুলিন সিক্রেটরি ডিফেক্ট আছে। কারণ আমাদের বডি যদি নর্মাল থাকে, যতই আমি খাই না কেন, যতই আমি বেশি চিনি খাই না কেন, 1 কেজি চিনি যদি খেয়ে ফেলাই না কেন, ওটাকে বডি নিউট্রাল করার ক্যাপাসিটি রাখে। ক্লিয়ার? আচ্ছা, ওজিটিটি 3 স্যাম্পল আর 2 স্যাম্পল তো সাধারণত করা হয়, 3 স্যাম্পলটা কি করা উচিত বা কোনো ক্ষেত্রে করা করা হইলে? উচিত মানে আমি তো বলেই দিলাম, 3 স্যাম্পল প্রেগনেন্সিতে করতে হয়, কারণ প্রেগনেন্সিতে 1 আওয়ার একটা ভ্যালু ইম্পর্টেন্স আছে, সেখানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে 1 আওয়ার ভ্যালুর একটা ইম্পর্টেন্স আছে। 1 ঘন্টা পরে যদি 10 ক্রস করে যায়, অথবা 2 ঘন্টা পরে যদি 8.5 হয়, অথবা ফাস্টিং এ যদি 5.1 হয়, তাহলে সেটা ডায়াবেটিস, যে কোনো একটা ভ্যালু ক্রস করলেই প্রেগনেন্সিতে, তাহলে 1 আওয়ার ভ্যালুর ইম্পর্টেন্স আছে, সেখানে সেখানে করবো আমি। প্রেগনেন্সি ছাড়া 3 স্যাম্পলের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, প্রেগনেন্সিতে আমরা যদি এরকম জিডিএম পাই আর কি, বর্ডার লাইন অল্প বেশি, তাদের কি আমরা তখন লাইফস্টাইল ড্রাগ লাইফস্টাইল আচ্ছা, তারপরে জিডিএম এর ব্যাপারে পড়াবে, আলাদা ক্লাস আছে, হ্যাঁ। আজকের টপিক রিলেটেড কোশ্চেন হলে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার আসসালাম। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কোন একটা পেশেন্ট ডায়াবেটিক, সে হচ্ছে ইনসুলিন নিচ্ছে রেগুলার, তো হচ্ছে তার যদি হচ্ছে ফাস্টিংটা বেশি থাকে, আর হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট যদি কম থাকে, সেটার কজটা কি হতে পারে? ইনসুলিন নিচ্ছে? ইনসুলিন নিচ্ছে মানে, এবং হাই ডোজে ইনসুলিন নিচ্ছে। আচ্ছা, ইনসুলিন নিচ্ছে, ফাস্টিং বেশি। আমরা জানি যে ফাস্টিংটা ডিপেন্ড করে রাতের খাবারের উপর। তাহলে রাতের যে ইনসুলিন ডোজটা সে নিচ্ছে সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। এক, জি। রাতে ইনসুলিন ডোজটা বাড়াতে হবে সকালে ফাস্টিং কন্ট্রোল করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে রাতে বাড়ানো হচ্ছে কিন্তু হাইপারগ্লাইসেমিয়া আরো বাড়তেছে। কখন হতে পারে? এই যে আমরা কিছু ফেনোমেনা এর আগে পড়ছিলাম, তাই না, ডন এফেক্ট এবং সোমোগি এফেক্ট, এই দুটা জিনিস এখন জানতে হবে। তাহলে আহ কিছু কাউন্টার রেগুলেটরি হরমোন আমরা বললাম, তাই না? এই কাউন্টার রেগুলেটরি হরমোন গুলো কি হয়, মর্নিং এ রিলিজ হয়। মর্নিং এ রিলিজ হওয়ার কারণে কি হয়, এগুলো হাইপারগ্লাইসেমিয়া করতে পারে, মর্নিং হাইপারগ্লাইসেমিয়া করতে পারে। তাহলে ন্যাচারালি একটা মানুষের ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া হওয়ার পেছনে এই হরমোনগুলো দায়ী। তাহলে কোনো পেশেন্টের যদি রাতের বেলা হাইপো হয়, ধরো রাত 3টা 4টার দিকে হাইপো হয়, তাহলে ইউজুয়ালি এই সময়ে কিন্তু কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো আসে। এবং যেহেতু তার হাইপো হচ্ছে ওই টাইমে, হয়তো ঘুমের মধ্যে সে থাকতেছে টের পাচ্ছে না, মানে সাবক্লিনিক্যাল হাইপো হচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া, তাহলে এই কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো বেশি রিলিজ হবে। বেশি রিলিজ হয়ে হবে কি, সকালে যে হাইপারগ্লাইসেমিয়া করবে। তাহলে আমি কি করলাম, সকালে হাইপারগ্লাইসেমিয়া দেখে রাতের ডোজটাকে আরো বাড়াচ্ছি ইনসুলিনের।
কারণ জি এটাই তো স্যার। নিয়ম যে সকালে ফাস্টিং বেশি মানে আমার রাতের ইনসুলিন বাড়াতে হবে। তো দেখা গেল যে ওই রাতের ইনসুলিন বাড়ায় আরো বেশি রাতে হাইপো হচ্ছে, এবং সেখানে কাউন্টার রেগুলেটর হরমোন আরো বেশি আসতেছে, মর্নিং আরো বেশি হাইপারগ্লাইসেমিয়া হাইপার। হচ্ছে। এটা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে স্যার করণীয় কি হবে, মানে পেশেন্টের করণীয় ক্ষেত্রে সেটা আমাকে যদি এটা যদি এগুলো আনকমন ঘটনা, সেক্ষেত্রে ওই যে যেটা আমরা বলি যে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, হ্যাঁ, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং করতে হবে ডিভাইসের মাধ্যমে। আর যদি ডাউট থাকে যে এরকম ঘটনা ঘটতেছে, সেক্ষেত্রে আমাদের যেটা বলি যে স্ন্যাক্স দিতে হবে। রাতে ঘুমাতে দেরি হলে ওই সময় কিছু খেয়ে ঘুমাবে, অথবা লম্বা রাত হলে আহ, দেখা গেল যে আগে ঘুমায় যাচ্ছে, সেক্ষেত্রে ওটস খাইতে বলি। মানে রাতের বেলা হাইপোগ্লাইসেমিয়াটাকে আমাদের বন্ধ করতে হবে, বা ইনসুলিন প্রিপারেশন চেঞ্জ করতে হবে। অনেক সময় প্রিমিক্স ইনসুলিন যেগুলো, তার মধ্যে যদি কনভেনশনাল প্রিমিক্স হয় যেখানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন থাকে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং একটা পিক থাকে, পিকে যে কি হয় হাইপো হয়, যেমন 6 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পরে এটা পিকে যায় ইন্টারমিডিয়েট গুলো। তাহলে সেই 6 ঘন্টা পরে কিন্তু আমাদের স্টোমাকে খাবার, 4 থেকে 6 ঘন্টা পর, 4 থেকে 6 ঘন্টা পরে কিন্তু খাবার থাকে না। তাই রাতে আমি খেলাম 8টায়, এটা আরো 9 10 11 12, আহ, একটা দুটার দিকে বা 6 থেকে 8 ঘন্টা, মানে দুটার দিকে যে তার কিন্তু হাইপো হতে পারে। তাহলে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন যদি সে পেয়ে থাকে, বা কনভেনশনাল ইনসুলিন, সেটাকে আমি চেঞ্জ করে সুইচ করে আমার যে নতুন যে ইনসুলিন গুলো অ্যানালগ ইনসুলিন, বা যেখানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং নাই, লং অ্যাক্টিং আছে, সেগুলো দিতে পারি। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আপনারা স্যার, নিউলি ডায়াগনোজড পেশেন্টদের ক্ষেত্রে যদি ইনসুলিন ইন্ডিকেশন থাকে তাহলে আপনারা শর্ট অ্যাক্টিং না ইন্টারমিডিয়েট না লং অ্যাক্টিং শুরু করেন? ইনসুলিন নিয়ে ক্লাস হবে, তারপরেও যদি ডাউট থাকে আমাকে কোশ্চেন করতে পারে। আজকে ক্লাসে ওকে ইনসুলিন স্যার। নিয়ে বেশি কথা বলা যাবে না। নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া যদি সাসপেক্ট করি তাহলে কি রাত্রেবেলা মাপতে হবে ব্লাড সুগার, ব্লাড গ্লুকোজ? জি। নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া কোনো পেশেন্টে সাসপেক্ট করবে নাকি কি রাত্রেবেলা মিডনাইট না মানে রাত্রেবেলা মাপতে হবে, মানে ঘুমায় যাওয়ার ও, মাঝখানে? যদি হ্যাঁ রাতের বেলা মাপতে হবে, যদি আমি রাতের বেলা হাইপোগ্লাইসেমিয়া চিন্তা করি, তাহলে দুটো জিনিস খেয়াল করব, যে রাতে খাওয়ার 2 ঘন্টা পরে কেমন থাকে। রাতে দেখা গেল যে ওই যে যেটা বললাম যে ডন এফেক্ট ধরার জন্য, স্মোক এফেক্ট ধরার জন্য আমার কি করতে হয়, রাতের পোস্টপ্রান্ডিয়াল ভ্যালু ভালো, রাতের বেলা ইনসুলিন ঠিক ডোজ ঠিক আছে, কারণ রাতে খাওয়ার পরে ভালো, কিন্তু সকালে যে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, সেটা একটা ব্যাপার। আর যদি দেখা যাচ্ছে রাতে খাওয়ার পরেই তার বেশি টাইট কন্ট্রোল হয়ে যাচ্ছে, তাহলে তো রাতের বেলা হাইপো হবেই, তাই না? তাহলে রাতের বেলা যদি বেশি টাইট কন্ট্রোল হয়ে যায়, সেটাকে একটু রিল্যাক্স করে দিতে হবে। তাহলে রাতের বেলা হাইপো যদি হয়, সেটা যদি সাব ক্লিনিক্যাল হয়, তাহলে আমাকে সেটা ধরার জন্য, আমাকে ক্যাচ করার জন্য মনিটরিং করতে বলতে হবে, যে মেজারমেন্ট করতে। আর যদি ক্লিনিক্যাল হয়, সে তো টের পেয়ে যাবে, পেশেন্ট উঠে যাবে। তো এরকম হলে তো সে সিমটোমেটিক হলে তো সে রেকর্ড করবে, সে তো মাপবেই, তাই না? তার জন্য তো আলাদা করে আমাকে বলতে হবে না যে আপনি রাত 3টায় অ্যালার্ম দিয়ে রেখে উঠে একটু মাপে দেখবেন রাত 3টায় কত থাকে, সেটা বলার দরকার নাই। তার যখন সিমটম হবে, সিমটোমেটিক হলে তো এমনি মাপবে। আর যদি অ্যাসিমটোমেটিক হয়, টের পাচ্ছে না, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে হয় কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ডিভাইস লাগাইতে হবে, অথবা তাকে রাত 3টায় অ্যালার্ম দিয়ে উঠে তাকে মাপতে বলতে হবে। স্যার পেশেন্টের আরবিএস এ যদি হঠাৎ করে আমরা 30 পাই, সেক্ষেত্রে কি এফবিএস এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট পেশেন্টের কি, যেমন বিকাল বেলা আসলো পেশেন্টটা, সেক্ষেত্রে কি আবার 5-6 ঘন্টা পরে এটা আবার করাবো না ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করে দিব? 30 পাইলে আবার 5-6 ঘন্টা পরে করার কি দরকার? এটা তো লজিক বলে যে 30 মানে প্রায় দিকের কাছাকাছি চলে গেছে, বা এইচএস এর কাছাকাছি চলে গেছে। তো যদি আনডায়াগনোসড হয়, এরা কোনোদিন সে জানতো না আরবিএস এ 30 হয়েছে, আমার এমন পেশেন্টের চেহারা দেখে, ফ্যামিলি হিস্ট্রি নাই, তার কোনো সিমটম নাই, যদি আমার ডাউট থাকে যে এই টেস্টের রিপোর্ট ভুল হতে পারে, তা আমি আরেকটা ওয়ান টাচ করে নিতে পারি। সেটা 5-6 ঘন্টা পরে করার দরকার নেই, তখনই করে নিতে পারি। আর যদি আমার ডাউট না থাকে, ট্রিটমেন্ট ইমিডিয়েট ট্রিটমেন্ট বলে তো কোনো ডায়াবেটিস ট্রিটমেন্ট নাই। যদি তার হাইপারগ্লাইসেমিক, হাইপারঅসমোলার স্টেট বা ডিকে থাকে, সেক্ষেত্রে আমার ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে। আর যদি তার সেগুলো কিছু না থাকে, আমার এরকম অনেক পেশেন্ট আমি পাই 40-45 দিব্যি চলে আসছে, হ্যাঁ, একদম মানে কোনো সমস্যাই না, 47, তাহলে যেটাই হোক না কেন ইমিডিয়েট না, সেটা আমরা তাকে বললাম লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে ইনসুলিন দিলাম, তাতে নেবে, খাওয়ার আগে নেবে। সেখানে তো তার তার ডিকে বা এসএস ম্যানেজমেন্টের দরকার নাই, সেটা সে ভালো আছে, পেশেন্ট স্টেবল আছে, তাকে অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট আমরা শুরু করতে পারি। আর স্যার এফপিএস এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টটা কখন করাবেন? ট্রিটমেন্ট শুরু করার পরে করবে, পরের দিন ইনসুলিন নেওয়ার আগে একবার করবে, ইনসুলিন নিয়ে খেয়ে তারপরে করবে। এফবিএস পিপিবিএস কে ওই দিন করা যাবে? সে বিকালে আসছে,
যখন করতে হয় তখন করবে। এফডিএস কখন করে? ফাস্টিং এ, তাহলে পরের দিন সকালে ফাস্টিং পাবে তখন করবে। আর ট্রিটমেন্ট তো সে আগের দিন রাত থেকেই নেবে, আমি তো আর 6 দিন সকালের জন্য ওয়েট করবো না। আগের দিন রাতে ইনসুলিন নেবে সে, তাহলে রাতে ইনসুলিন নিয়ে পরের দিন সকালে আবার খালি পেটে মাপবে, আবার ইনসুলিন নেবে, তারপর খাওয়ার পর আবার মাপবে। ট্রিটমেন্ট অ্যাপ্রোচ গুলো আমার মনে হয় পরে ক্লাসে আমি যা বলবো তোমাদের, কিভাবে আমরা আগাবো, কিভাবে শুরু করব, কত হলে ডায়াবেটিস কি দিয়ে শুরু করব, এগুলো পরে। ফিজিওলজি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বা প্যাথোলজি বা বেসিক কিছু জানার থাকলে সেগুলো করতে পারো, না হলে আমরা শেষ করে দেবো আজকে ক্লাসে। মেডস্ফিয়ার থেকে কেউ কি আছে আমাদের সাথে? স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে হ্যাঁ, আপনি লিপিড প্রোফাইলের বিষয়টা, যে লিপিড প্রোফাইলটা ফাস্টিং এর ক্ষেত্রে সুবিধাটা কি? আচ্ছা, খুবই ভালো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। লিপিড প্রোফাইল আমাদের ফাস্টিং আগে আমরা দেখতাম, ফাস্টিং লিপিড প্রোফাইল, কিন্তু রিসেন্ট স্টাডি গুলোতে দেখা যাচ্ছে যে খাওয়ার সাথে লিপিড প্রোফাইলে খুব বেশি চেঞ্জ হয় না। যদি চেঞ্জ হতোই তাহলে তো আমাদের খাইলেই লিপিড বেড়ে যাবে, তা তো না বিষয়টা। তাহলে তো না খেয়ে থাকতো মানুষ। মানে লিপিড প্রোফাইলের সম্পর্ক যেটা ব্লাডে লিপিড, সেটা আসলে একটা স্টেডি স্টেট মেনটেন হয় খাওয়ার আগে পরে, দুটার মধ্যে খুব বেশি ডিফারেন্স হয় না। কাজেই অ্যাবসুলেট ফাস্টিং প্রয়োজন নেই। র্যান্ডম লিপিড প্রোফাইল করে আমরা বুঝতে পারবো যে একজন মানুষের লিপিড প্রোফাইল স্ট্যাটাস কেমন। তাহলে আমরা আগে ডাটার সাথে নতুন যে ডাটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ফাস্টিং করতে পারলে ভালো। যদি না হয় তাহলে আমরা র্যান্ডম লিপিড প্রোফাইল করব, কোনো সমস্যা নাই, আমাদের ট্রিটমেন্ট পারপাসের জন্য এনাফ। তাহলে এই ডাটার মধ্যে খুব বেশি সিগনিফিক্যান্ট ভ্যারিয়েশন নাই, যেটা আমরা বলি যে আহ, তোমার রিসার্চ যে ডাটা থেকে আর কি, সেখানে পি ভ্যালু সেটা সিগনিফিক্যান্টলি ডিফার করে না। কাজেই যে কোনো একটা করলেই আমার জন্য যথেষ্ট। র্যান্ডম লিপিড প্রোফাইল করতে পারি আমরা। আচ্ছা, যদি র্যান্ডম আরেকটা লিপিড কোয়েশ্চেন। ট্রাইগ্লিসারাইড যদি 200-এর উপরে আসে তাহলে কি এটা ফাস্টিং করা লাগবে? জি, একটু জোরে বলতে হবে। র্যান্ডম লিপিড প্রোফাইলে যদি আমাদের টিজি যদি 200-এর উপরে আসে তাহলে কি ফাস্টিং করতে হবে? না, বললাম তো র্যান্ডমই এনাফ। এবং লিপিড প্রোফাইলের বেসিসে ট্রিটমেন্ট পারপাস, ট্রিটমেন্ট লিপিড প্রোফাইল, লিপিড লোয়ারিং ড্রাগ গুলো তোমরা যদি জানতে চাও আমি নেক্সট ক্লাসে বলবো নি। মানে আইসোলেটেড টিজি বেশি থাকলে আমরা ফেনোফাইব্রেট পছন্দ করি। যদি ওভারঅল ডিসলিপিডিমে থাকে সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ হবে। প্রথম ডিসলিপিডিমে থাকলে সেটা যদি আহ, ওরকম যে একটা রেঞ্জ আছে তার উপরে না গেলে কিন্তু আমরা লিপিড লোয়ারিং ড্রাগ দেই না, ডিসলিপিডিমে হলেই দেই না। তাহলে প্রথমে তো আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে তো ডিসলিপিডিমে হবেই। তাহলে ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে কন্ট্রোল করে নিতে হবে আগে। ডায়াবেটিস কন্ট্রোল করলাম, তারপরে যদি ডিসলিপিডিমে থাকে তখন লিপিড লোয়ারিং ড্রাগ গুলো লাগবে বা টাইট্রেট করতে হবে। তো সেটা অ্যাপ্রোচ গুলো পরে আসবে আমার মনে হয়, যেটা কমপ্লিকেশন অফ ডায়াবেটিস এবং তার ম্যানেজমেন্ট সেখানে বলার কথা। না হলে আমি নেক্সট ক্লাসে বলবো নি। স্যার ডায়াবেটিস পেশেন্টের যদি বমিটিং অথবা ডায়রিয়া না থাকে তাহলে আপনারা অন্য কোনো ক্ষেত্রে কি সিরাম ইলেক্ট্রোলাইটটা করান? সেরাম ইলেক্ট্রোলাইট যদি ডিকে চিন্তা করি বা এসএসসি চিন্তা করি তখন করাতে পারি। শুধু ডায়াবেটিসের জন্য সেরাম ইলেক্ট্রোলাইটের প্রয়োজন নাই কোথাও। আর সেরাম ইলেক্ট্রোলাইট অন্য অনেক কারণেই করানো হয় যেটা ডায়াবেটিসের সাথে সম্পর্কযুক্ত না। তাহলে এখানে ইলেক্ট্রোলাইট কখন করায়? যদি ডিকে বা এসএসসি চিন্তা করি সে সময় ম্যানেজমেন্ট পারপাসে প্রয়োজন হয়। আদারওয়াইজ শুধু শুধু ইলেক্ট্রোলাইটের কোনো করানোর প্রয়োজন নাই। কোন ডায়াবেটিক ডায়াগনোস পেশেন্টকে মোডি কখন সাসপেক্ট করব আমরা? মরি যদি তার ইয়াং অনসেট হয়, যদি প্রতিটা জেনারেশনে তার ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, তার বাবার জেনারেশন, দাদার জেনারেশন এরকম, এবং সবারই যদি আর্লি অনসেটের হিস্ট্রি থাকে তাহলে মোডি সাসপেক্ট করব। এবং মোডিটা ইউজুয়ালি অরাল এজেন্টে কন্ট্রোল হয়। ইয়াং পেশেন্ট ইনসুলিনের প্রয়োজন হয় না। এসব ক্রাইটেরিয়া থাকলে তাদেরকে আমরা মোডি চিন্তা করি। আচ্ছা, এইচবি মোডি অনসেটের জন্য এমটি স্টোমাকের প্রয়োজন নাই, যে কোনো সময় করা যায়। ওএডির মধ্যে কি ওরাল সালফোনাইল ইউরিয়া এক্ষেত্রে দিতে হবে? সালফোনারিয়া, মানে মোডি সালফোনারিয়াতে হ্যাঁ, সালফোনারিয়া রেসপন্স করে, সালফোনারিয়াতে ভালো রেসপন্স পাওয়া যায় মোডি। সালফোনাইল রেসপন্স করলে কি আমরা মেটফরমিন দিব সাথে, যদি রেসপন্স করে ফেলে সালফোনাইল ইউরিয়াতে?
হ্যাঁ, শুধু মেটফর্মিনের কন্ট্রোল হলে সালফেনয়েডের দরকার নাই। না না, যদি সালফোনাইল ইউরিয়াতে কন্ট্রোল হয় তাহলে কি মেটফর্মিন দিব আমরা? ও শুধু সালফেনয়েডে যদি কন্ট্রোল হয় মেটফর্মিন দেবো কিনা? মেটফর্মিন অবশ্যই দেবো। মেটফর্মিন ফার্স্ট লাইন অফ ড্রাগ অলওয়েজ, যে মানে ডায়াবেটিস এর ম্যানেজমেন্টে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে, এক্সেপ্ট টাইপ 1 মেটফর্মিন দেওয়া যায়, বেনিফিট আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার জন্য দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।